আসসালামু আলাইকুম। জিনতত্ত্ব বিবর্তনের তৃতীয় ন্যানোবায়োলজি 200/200 ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এই ক্লাসগুলো এক একটা অমূল্য রত্নখনি, তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আজকে আমাদের টার্গেট হলো আমরা মেন্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রের সব ব্যতিক্রমগুলো পড়ব। আজকে আমরা সমস্ত সূত্রের ব্যতিক্রম করব, যেখান থেকে এইচএসসি এবং কলেজ পরীক্ষায় সৃজনশীলের প্রশ্ন আসবে ইনশাল্লাহ, এবং এটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই ক্লাসগুলো করলে কলেজের পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, একাডেমিক, অ্যাডমিশন যা যা আছে তোমার, ঠিক আছে, সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং তোমার একদম ফুল মার্কস পেতে হেল্প করবে একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত, ঠিক আছে। এবং আমরা দুইটা বই মিলে এখানে পড়াবো, সো তোমাদেরকে খুবই বেশি হেল্প করবে এগুলো একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই আসো, আজকে আমরা স্টার্ট করব জাস্ট দুইটা ছোট্ট জিনিস দিয়ে। সেই দুইটা ছোট্ট জিনিসের নাম হচ্ছে, একটা হলো টেস্ট ক্রস আর একটা হচ্ছে ব্যাক ক্রস। এই দুইটা ছোট্ট জিনিস দিয়ে আসলে আমি আজকে শুরু করতে চাচ্ছি। তাহলে টেস্ট ক্রস কি, ব্যাক ক্রস কি, দেখো। প্রথমে আসো টেস্ট ক্রস। আচ্ছা, টেস্ট ক্রস হচ্ছে F1 বা F2 জনুর বংশধরগুলো এটা হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস সেইটা জানার জন্য এগুলোকে মাতৃবংশীয় বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে যে সংকরায়ন বা ক্রস করা হয় তাকেই তোমার টেস্ট ক্রস বলা হয়। অর্থাৎ F1 বা F2 জনুর সদস্যগুলো এটা কি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস, এটা টেস্ট করার জন্য এটাকে মাতৃবংশীয় বিশুদ্ধ প্রচ্ছন্ন কোনো ওই রকম জিনোটাইপ বিশিষ্ট জীবের সাথে সংকরায়ন বা ক্রস করালে এটাকে টেস্ট ক্রস বলে। আচ্ছা, ব্যাপারটা কি আমি একটু তোমাদেরকে লিখে ব্যাখ্যা করি। ধরো মেন্ডেলের প্রথম সূত্রে আমরা জানি যে, ধরো মেন্ডেলের প্রথম সূত্রে তোমাদের মনে আছে এটা ছিল পিতার জিনোটাইপ আর এটা ছিল তোমার মাতার জিনোটাইপ। এদের মধ্যে ক্রস করাইলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে প্রথম বংশধর সবাই তোমার এরকম ছিল। তাহলে F1 জনুর এরকম ছিল, F1 জনু, ঠিক আছে। মোটামুটি এটা ছিল তোমার F1 জনু। আর F2 জনু পরবর্তীতে আবার F1 জনুর একজনকে পিতা এবং আরেকজনকে মাতা হিসেবে নেওয়ার কারণে সেখান থেকে পরবর্তীতে যে F2 জনু পাওয়া গেছে, সেই F2 জনুতে জিনোটাইপ ছিল 3:1, মানে 3:1 ছিল। হয় এরকম ছিল, নয়তো এরকম ছিল, নয়তো এরকম ছিল, তাই না? মানে ফিনোটাইপিক অনুপাত 3:1 ছিল। তাইলে তুমি খেয়াল করো, টেস্ট ক্রস তাহলে F1 অথবা F2 জনুর যে কোনো সদস্যের সাথে মাতৃবংশীয় বিশুদ্ধ প্রচ্ছন্ন জীবের আমরা কি করব, ক্রস করব। অর্থাৎ দেখো, এই যে এখানে এটা F1 জনুর সদস্য, তাহলে এর সাথে এটা কি, এটা ছিল মাতা, তাই না? এটা ছিল কিন্তু মাতা। তাহলে মাতার মতো সেম জিনোটাইপ বিশিষ্ট, অর্থাৎ মাতার মতো সেম জিনোটাইপ বিশিষ্ট এরকম কোনো কিছুর সাথে এই F1 জনুর যদি কোনো একটা সদস্যকে তুমি ক্রস করো, অথবা F2 জনুর যে কোনো সদস্যকে, হতে পারে এইরকম, হতে পারে এইরকম, বা হতে পারে এইরকম, এর সাথে মাতৃবংশীয় জিনোটাইপধারী যে এরকম যে কোনো কিছুর সাথে তুমি যদি ক্রস করো এবং সেই ক্রসের মাধ্যমে তুমি যদি টেস্ট করো যে এটা কি আসলে হেটারোজাইগাস ছিল নাকি হোমোজাইগাস ছিল, এইটাকেই তোমার বলা হয় টেস্ট ক্রস। তার মানে F1 বা F2 জনুর যে কোনো সদস্যের সাথে মাতৃবংশীয় প্রচ্ছন্ন, দেখো দুইটাই প্রচ্ছন্ন জিন, ছোট হাতের টি, মানে দুইটাই প্রচ্ছন্ন জিনোটাইপ বিশিষ্ট কোনো একটা মাতৃবংশীয় জীবের সাথে যদি তুমি এরকম ক্রস করাও, ক্রস করে তুমি যদি এটা হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস সেটা টেস্ট করো, এটাকেই তোমার বলা হয় টেস্ট ক্রস। ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, এবার চলে আসো আমরা আরেকটা টার্ম পড়বো, সেটা ব্যাক ক্রস। জিনিসটা কি? দেখো, ব্যাক ক্রস জাস্ট ব্যাকে যাওয়া। অর্থাৎ F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃবংশীয় একটা সদস্যের সঙ্গে ক্রস, ব্যাকে যে ক্রস করাটাকেই তোমার বলা হয় ব্যাক ক্রস। যেমন একটা এক্সাম্পল দিই, এই যে আমি একটু আগে যেটা লিখছি সেই একই এক্সাম্পল দিই। তাহলে ব্যাক ক্রস এবার আর F2 জনু আসবে না, এবার শুধু F1 জনু। তাহলে F1 জনুর এই যে দেখো একটা হেটারোজাইগাস জীব, এটা একটা হেটারোজাইগাস জীব, এর সাথে এবার পিতৃ বা মাতৃবংশীয় যে কোনো সদস্যের ক্রস করলেই সেটা কি হবে, ব্যাক ক্রস হয়ে যাবে। অর্থাৎ এই যে দেখো, এটা F1 জনুর একটা হেটারোজাইগাস জীব, তার সাথে তুমি এবার পিতৃবংশীয় অর্থাৎ পিতার যে জিনোটাইপ এরকম একটা জিনোটাইপ বিশিষ্ট কারো সাথে তুমি ক্রস করবা, অথবা মাতৃবংশীয় অর্থাৎ মাতার যে জিনোটাইপ এরকম জিনোটাইপ বিশিষ্ট কোনো একটা জীবের সাথে ক্রস করবা, এটাই ব্যাক ক্রস। অর্থাৎ F1 জনুর হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ বা মাতৃবংশীয় জিনোটাইপধারী যে কোনো একটা জীবের যদি ক্রস করো, এটাকেই বলা হয় ব্যাক ক্রস। বাট ব্যাক ক্রসে কোনো টেস্ট করার কিছু নাই,
কিন্তু টেস্ট ক্রসে কিন্তু আমরা টেস্ট করি যে ওই জীবটা কি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস, সেটা হচ্ছে আমরা টেস্ট করি। এই জন্য টেস্ট ক্রসটা একটু বেশি কি গুরুত্বপূর্ণ বা বেশি ইনক্লুসিভ, বেশি তথ্য দেয় আমাদেরকে। কি তথ্য দেয়? যে ওই জীবটা কি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস সেই সম্পর্কে আমাদেরকে তথ্য দেয়। কিন্তু ব্যাক ক্রস এরকম কোনো তথ্য দেয় না, জাস্ট তুমি হেটারোজাইগাস একটা জীবের সাথে তার পিতৃ বা মাতৃবংশীয় যে কোনো একটা জিনোটাইপধারী একটা জীবের সাথে ক্রস করলে এটা হচ্ছে ব্যাক ক্রস। তাহলে বলো তো টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস, তাহলে এই দুটার মধ্যে যদি এখন আমরা একটু পার্থক্যটা লিখি, ঠিক আছে, এটা সৃজনশীলের খতে আসতে পারে, টেস্ট ক্রস ভার্সাস হচ্ছে তোমার ব্যাক ক্রস। তাহলে এদের মধ্যে যদি এখন আমরা পার্থক্যটা যদি একটু লিখি, দেখো এটা হচ্ছে তোমার টেস্ট ক্রস আর এটা হচ্ছে তোমার ব্যাক ক্রস। তাহলে এদের মধ্যে যদি এখন আমরা পার্থক্য লিখি, তাহলে প্রথম পার্থক্যটা কি হবে? টেস্ট ক্রস শুধু কি, টেস্ট ক্রসে হচ্ছে হোমোজাইগাস, মানে মেইন যে পার্থক্যটা এটা একটু মাথায় রাখো, এটা হচ্ছে হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস। তাহলে টেস্ট ক্রসের ক্ষেত্রে খেয়াল রাখো যে হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস সেটা টেস্ট করা হয়। তাহলে হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস সেটি পরীক্ষা করা হয় বা টেস্ট করা হয়, সেটি পরীক্ষা বা টেস্ট করা হয়। আর এখানে আর ব্যাক ক্রসে তো বুঝতেই পারতেছো, জাস্ট ব্যাক F1 জনুর একটা হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ বা মাতৃবংশীয় যে কোনো একটা সদস্যের জাস্ট র্যান্ডম ক্রস। এখানে কোনো হেমোজাইগাস নাকি হেটারোজাইগাস এরকম কিছুই টেস্ট করা হয় না, ঠিক আছে? ওকে, তাহলে এইটুকু জানলেই তোমাদের হবে, তাহলে পারা যাবে। ওকে, আমরা এটা মুছে দিয়ে এখানে একটা সৌন্দর্যের জন্য একটা লাইন নিয়ে আসি। ওকে, ঠিক আছে, তাহলে পারা যাবে। আচ্ছা, এবার চলে আসো তাহলে টেস্ট ক্রস ব্যাক ক্রস এগুলো আমরা পড়ে ফেলছি। এবার আসো মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র, আমরা আগের ক্লাসে পড়ছি, 2 নম্বর ক্লাসে পড়ছি। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলা হয়? তোমরা এগুলো পারবা। মেন্ডেলের প্রথম সূত্রকে হচ্ছে তোমার মনোহাইব্রিড ক্রস সূত্র, এগুলো আমরা সুন্দর করে পড়াইছি। বা জনন কোষের শুদ্ধতার সূত্র বলা হয়। মেন্ডেলের প্রথম সূত্রে ফিনোটাইপিক অনুপাত কত থাকে? 3:1 থাকে মেন্ডেলের প্রথম সূত্রে, ঠিক আছে? আর মেন্ডেলের দ্বিতীয় সূত্রে এটাকে কি বলা হয়? স্বাধীনভাবে মিলনের সূত্র বা ডাইহাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন সূত্র বলা হয়, আমরা আগের ক্লাসে পড়াইছি। আর মেন্ডেলের দ্বিতীয় সূত্রে ফিনোটাইপিক অনুপাত কত থাকে? 9:3:3:1 থাকে, ঠিক আছে? আমরা কিন্তু এগুলো পড়ে ফেলছি। আচ্ছা, এবার চলে আসো পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ বেছে নেওয়ার কারণ কি। 2 নম্বর ক্লাসে আমরা খুবই সুন্দর করে হচ্ছে এটা পড়াইছি, দ্বিতীয় ক্লাসটা দেখবা, ঠিক আছে? এটা অতটা ইম্পর্টেন্ট না, আমরা মেইন জিনিসটায় চলে যাই, সেটা হচ্ছে মেন্ডেলের সূত্রগুলোর ব্যতিক্রম খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে এখান থেকে প্রশ্ন। তো মেন্ডেলের তাহলে সূত্রের ব্যতিক্রমগুলোর মধ্যে প্রথমেই চলে আসো প্রথম সূত্রের তাহলে ব্যতিক্রমগুলো তুমি মনে রাখার একটা চমৎকার টেকনিক আছে। তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম এগুলার নাম মনে রাখার একটা চমৎকার টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে অসমমালী। টেকনিকটা কি? অসমমালী। দেখো অতে হচ্ছে, দেখো অতে অসম্পূর্ণ প্রকটতা, তাহলে অতে হচ্ছে দেখো অসম্পূর্ণ প্রকটতা, সমতে হচ্ছে সমপ্রকটতা, মালি মাতে হচ্ছে মারণ জিন, লিতে হচ্ছে লিথাল জিন, তার মানে মারণ জিন বা লিথাল জিন। বাংলায় বলা হয় মারণ জিন, ইংলিশে বলা হয় লিথাল জিন। তাহলে বুঝছো, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, মারণ জিন বা লিথাল জিন, এই তিনটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের হচ্ছে তোমার ব্যতিক্রম, ঠিক আছে? এবার আসো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কি, চলো আমরা দেখি। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এটা মনে রাখবা, তোমাদের প্রিয় নায়িকা হচ্ছে পরিমণি, ঠিক আছে? তাহলে পরিমণির দ্বিতীয় স্ট্যাটাস, তাহলে পরিমণির দ্বিতীয় স্ট্যাটাস, ঠিক আছে? ওকে, দেখো তাহলে এই যে পরিমণিতে মনে রাখবা, পরিতে হচ্ছে পরিপূরক জিন, পরিতে কি? পরিপূরক জিন। দ্বিতীয়তে কি? দ্বিতীয়তে মনে রাখবা হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। স্ট্যাটাস, স্ট্যাটাস দিয়ে বোঝাচ্ছে স্টেসিস, স্ট্যাটাস দিয়ে কি বোঝাচ্ছে? স্ট্যাটাস দিয়ে বোঝাচ্ছে স্টেসিস, মানে এপিস্টেসিস। তাহলে স্ট্যাটাস দিয়ে মনে রাখবা স্টেসিস মানে আসলে এপিস্টেসিস, অর্থাৎ
প্রকট এপিস্টেসিস এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এগুলো হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাহলে বুঝতে পারছো, পরিতে হচ্ছে পরিপূরক জিন, দ্বিতীয়তে হচ্ছে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, স্ট্যাটাসতে হচ্ছে এপিস্টেসিস। তাহলে একটা হচ্ছে প্রকট এপিস্টেসিস আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ঠিক আছে, তাহলে পারা যাবে। ওকে, এবার আসো তাহলে মেন্ডেলের আমরা প্রথম সূত্রের ব্যতিক্রমগুলোতে হচ্ছে তোমার চলে যাই। তাহলে মেন্ডেলের যদি এখন আমরা প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো যদি আমরা পড়ি, তাহলে প্রথমেই আসো আমাদের পড়তে হবে অসম্পূর্ণ প্রকটতা। কি পড়তে হবে? অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতা এটা আবিষ্কার করছে কে? এই ভদ্রলোকের নামটা একটু পড়বা, কার্ল করেন্স। তাহলে অসম্পূর্ণ প্রকটতা এটা আবিষ্কার করছে হচ্ছে কার্ল করেন্স। ঠিক আছে, আর অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী যে জিন, সেই জিনগুলোকে হচ্ছে ইন্টারমিডিয়েট জিন বলে। তাহলে অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে কি বলে? ইন্টারমিডিয়েট জিন বলে। ঠিক আছে, ওকে, এবার চলে আসো অসম্পূর্ণ প্রকটতাটা আমরা তোমাদেরকে আগে দেখাই, তাহলে বুঝতে পারবা। তাহলে অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনকে হচ্ছে ইন্টারমিডিয়েট জিন বলে এবং এটা আবিষ্কার করছে হচ্ছে কার্ল করেন্স। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসো, আগে আমরা জিনিসটা বুঝাবো, বুঝাইলে লাস্টে আমরা এই সূত্রটা আমি তোমাদেরকে লাস্টে লিখবো। আগে জিনিসটার মেইন থিমে চলে যাই। তাহলে অসম্পূর্ণ প্রকটতা এটা আসলে কোথায় দেখা যায় জানো? এটা হচ্ছে সন্ধ্যা মালতী ফুলে দেখা যায়। তাহলে অসম্পূর্ণ প্রকটতা আসলে কোথায় দেখা যায়? এটা আসলে সবচেয়ে ভালো দেখা যায় হচ্ছে সন্ধ্যা মালতী ফুলে। আমি একটা পেজ নিচ্ছি এক্সট্রা, তাহলে লেখো যে এটা সবচেয়ে ভালো দেখা যায় সন্ধ্যা মালতী ফুল, বা সন্ধ্যা মালতী ফুলের বৈজ্ঞানিক নাম পরীক্ষায় লাগবে, এমসিকিউতে আসবে মিরাবিলিস জালাপা। জিলাপি খাই তো মনে হয় অনেক বেশি, এই জন্য এখান থেকে নাম আসছে মিরাবিলিস জালাপা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মিরাবিলিস জালাপা। দেখো, তাহলে বৈজ্ঞানিক নাম লিখলে তোমরা তো জানোই, হাতে লিখলে নিচে আলাদা আলাদা দুইটা দাগ দিতে হয়। ঠিক আছে, ওকে, তাহলে মিরাবিলিস জালাপা বা সন্ধ্যা মালতী ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। কেমনে দেখা যায় চল আমরা দেখি। এই সন্ধ্যা মালতী ফুলের দুই ধরনের ফুল আছে। ঠিক আছে, একটা হচ্ছে লাল, বড় হাতের আর, এই জিনটা হচ্ছে লাল বর্ণের জন্য দায়ী জিন। তাহলে এই জিনটা হচ্ছে লাল বর্ণের জন্য দায়ী জিন। হ্যাঁ, এই বড় হাতের আরটা এটা চায় মানে ফুলটা হচ্ছে কি হোক, লাল কালার হোক। আর ছোট হাতের আর এটা হচ্ছে সাদা বর্ণের জন্য দায়ী জিন। তাহলে ছোট হাতের আরটা হচ্ছে সাদা বর্ণের জন্য দায়ী জিন। ঠিক আছে, এখন বুঝতেই পারতেছো আমি বড় হাতের আর দিয়ে বুঝাচ্ছি মানে কি। তার মানে বড় হাতের আর এই জিনটা হচ্ছে তোমার প্রকট, আর ছোট হাতের আর এই জিনটা হচ্ছে তোমার প্রচ্ছন্ন। তাইলে কার বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে? বড় হাতের আর এর বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। নিয়ম তো এটাই যে এটা প্রকট জিন, বড় হাতের অক্ষর দিয়ে লিখছি, আর ছোট হাতের আর, তাহলে এটা প্রচ্ছন্ন জিন। ঠিক আছে, তাহলে এখন এই যে সন্ধ্যা মালতী ফুল, এটার দুই ধরনের ফুল পাওয়া যায়, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল। এখন তুমি একটু খেয়াল করো, তাহলে লাল কালারের যে ফুলটা, তাহলে একটা লাল ফুলের সাথে এখন আমি একটা সাদা ফুলের কি করব? ক্রস করব বা সংকরায়ন করব। তাহলে কিভাবে করব দেখো, তাহলে লাল ফুলের জন্য দায়ী জিন যদি বড় হাতের আর হয়, আমরা তো পড়ছি যে একটা বৈশিষ্ট্য প্রকাশের পিছনে এক জোড়া জিন একসাথে কাজ করে, কারণ জিনগুলা ক্রোমোজোমের মধ্যে থাকে, আবার ক্রোমোজোমগুলা জোড়ায় জোড়ায় থাকে, ফলে জিনগুলাও জোড়ায় জোড়ায় থাকে। তাহলে একটা বৈশিষ্ট্যের পিছনে এক জোড়া জিন আছে। তাহলে এই যে একটা ফুল লাল হবে, তাহলে তার পিছনে এক জোড়া জিন থাকবে। তাহলে সেই জিনগুলা যদি বড় হাতের আর হয়, তাহলে বুঝতেই পারতেছো দুইটা জিনই এখন বড় হাতের আর হবে, কারণ লাল ফুলের ক্ষেত্রে দুইটা জিনই কি হইতে হবে? বড় হাতের আর হইতে হবে। বুঝতেই পারতেছো। সেম ভাবে যেটা সাদা ফুল, তাহলে সাদার পিছনে দায়ী জিন হচ্ছে ছোট হাতের আর। বাট আমরা এইমাত্র পড়ছি যে জিনগুলা জোড়ায় জোড়ায় হচ্ছে কি করে? বৈশিষ্ট্যগুলোকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। এগুলো আমরা প্রথম দুই ক্লাসও সুন্দর করে পড়াইছি, যাদের কনফিউশন আছে দেখে নিও প্রথম দুইটা ক্লাস। তাহলে সাদা ফুলের পিছনে দায়ী, তাহলে জিনোটাইপ হবে ছোট হাতের দুইটা আর। সিম্পল বেসিক। ঠিক আছে, জোড়া জোড়ায় কাজ করতেছে। তাহলে এখন আসো, তাহলে এই জিনিসটাই আমি এখানে এখন লিখতে চাচ্ছি। তাহলে লাল ফুল যেটা, তাহলে লাল ফুলের জন্য দায়ী জিনোটাইপ হবে বড় হাতের দুইটা আর, আর সাদা ফুলের জন্য দায়ী জিনোটাইপ হবে ছোট হাতের হচ্ছে তোমার দুইটা আর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, এটাকে আমরা পিতা হিসেবে নিলাম,
ছেলেদের চিহ্ন এই যে উপরের দিকে তীর ধনুক, আর এটার আমরা হচ্ছে মাথা হিসেবে নিলাম। তাহলে ওই যে আয়না, আয়নাতে নিজের চেহারা দেখতো, এই জন্য মেয়েদের চিহ্ন পড়াইছে এগুলা। আচ্ছা, তাহলে এখন এদের মধ্যে কি করতে হবে? অবশ্যই ক্রস করতে হবে। ক্রস না করলে বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা হবে না, ঠিক আছে? তাহলে অবশ্যই কি করতে হবে? ক্রস করতে হবে। তাহলে ক্রস বা সংকরায়ন যদি করা হয় তাহলে প্রথমে কি হবে? আগে এখান থেকে হচ্ছে গ্যামিট তৈরি হবে, তাই না? তাহলে পিতা থেকে গ্যামিট আসবে। তাহলে পিতা থেকে যখন গ্যামিট আসবে, আমরা জানি গ্যামিট হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, আর ক্রোমোজোমের মধ্যেই জিন থাকে। তাহলে ক্রোমোজোম অর্ধেক হয়ে গেলে তাহলে সেই ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে সেই জিনও অর্ধেক হয়ে যাবে। তাহলে বলো 2 এর অর্ধেক কত? 1। তাহলে এবার প্রত্যেকটা গ্যামিটে হচ্ছে একটা একটা করে জিন প্রবেশ করবে। গ্যামিট মানে জনন কোষ, জনন কোষকে ইংলিশে গ্যামিট বলে, মানে শুক্রাণু ডিম্বাণু। তাহলে পিতা থেকে যেই 2টা শুক্রাণু আসবে, যেহেতু শুক্রাণুগুলো হ্যাপ্লয়েড, তাহলে প্রত্যেকটা শুক্রাণুতে এখন একটা করে জিন যাবে, অর্থাৎ 2 এর অর্ধেক। হ্যাপ্লয়েড মানে কি? অর্ধেক, মানে একটা করে হচ্ছে যাবে। সেমভাবে তাহলে মাতা থেকে যেই গ্যামিট উৎপন্ন হবে, অর্থাৎ ডিম্বাণু উৎপন্ন হবে, তাহলে সেই ডিম্বাণুগুলোও হ্যাপ্লয়েড, তাহলে অর্ধেক অর্ধেক করে হচ্ছে তোমার জিন যাবে। তাহলে 2 এর অর্ধেক কত? 1। তাহলে একটা একটা করে জিন যাবে। তাহলে একটা ডিম্বাণুতে হচ্ছে ছোট হাতের আর যাবে, আর একটা ডিম্বাণুতে হচ্ছে ছোট হাতের আর যাবে। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে একই জিনিস আমরা বলছিলাম, এখানে 2বার লেখার দরকার নাই, কারণ এখানে 2টা আর একই হয়ে যায়। সেমভাবে এখানে দেখো 2টা ছোট হাতের আর একই হইলে ওটারে একবার লিখলেই হবে। তো আমি একবার লিখি। তাহলে একবার লিখলে এখন এদের মধ্যে যদি ক্রস হয়, তাহলে বাবার শুক্রাণুর সাথে মায়ের ডিম্বাণু মিলিত হচ্ছে, মিলিত হয়ে প্রথম বংশধর তৈরি হবে। তাহলে প্রথম বংশধরের জিনোটাইপ হবে বড় হাতের আর, ছোট হাতের আর। তাহলে এটাই হচ্ছে প্রথম বংশধরের হচ্ছে তোমার জিনোটাইপ, ঠিক আছে? তাহলে এটা প্রথম বংশধরের কি? জিনোটাইপ হয়ে গেল। আচ্ছা, তাহলে এটাকেই আমরা বলতে পারি হচ্ছে প্রথম অপত্য বংশধর, বা ইংলিশে বলা হয় ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন। প্রথম অপত্য বংশধর, বা ইংলিশে কি বলে? ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন। এটাকে সংক্ষেপে আমরা বলি হচ্ছে F1 জনু। জনু মানে জেনারেশন, ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন বা F1 জনু। তাহলে F1 জনুর জিনোটাইপ হচ্ছে এরকম। এখন বলো, যেহেতু বড় হাতের আর হচ্ছে প্রকট জিন, তাহলে বড় হাতের আর কি চায়? সে চায় লাল ফুল হোক। তাহলে বলো তো এই ফুলগুলা, এই সন্ধ্যামালতি মানে F1 জনুতে যতগুলা ফুল উৎপন্ন হবে, তাহলে সবগুলা ফুলের কালার আসলে কি হওয়া উচিত ছিল? লাল হওয়া উচিত ছিল। টুইস্টটা এখানে, এখানে ফুলগুলার কালার লাল হয় না, লালের বদলে F1 জনুর সবগুলো ফুল হচ্ছে তোমার গোলাপি হয়। টুইস্টটা এখানে, যে হওয়ার কথা ছিল লাল, কারণ বড় হাতের আর হচ্ছে এটা প্রকট, এই জন্য এটাকে আমরা বড় হাতের অক্ষর দিয়ে বলছি। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি প্রকট জিন যা চাবে তাই হওয়া উচিত। বাট প্রবলেমটা হচ্ছে F1 জনুতে সকল সদস্যই লালের বদলে হচ্ছে গোলাপি আকার ধারণ করে, গোলাপি ফুল পাওয়া যায়। ঠিক আছে, আগে দেখো, এই জন্য তো বলতেছি ব্যতিক্রম, পরে কি হয় দেখো। তাহলে এই যে F1 জনুর যে গোলাপি ফুল, এখন এই F1 জনুরই মনে করে একটা সদস্যকে পিতা, আর একটা সদস্যকে এখন আমি মাতা হিসেবে নিব। আচ্ছা, তোমরা পাশে একটু লেখো, এরা কি পিতা মাতা না? তাহলে এরা পিতা মাতা, মানে P1 জনু। এদেরকে আমরা বলতে পারি P1 জনু, কারণ পিতা মাতাকে ইংলিশে কি বলে? প্যারেন্টস। তাহলে এরা হচ্ছে প্রথম পিতা মাতা, তাহলে ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন, ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন বা P1 জনু। ঠিক আছে, আর এটা কি গ্যামিট আসছে না? তাহলে এই বরাবর তোমরা লেখো এগুলা গ্যামেট তৈরি হয়েছে, তাহলে এগুলা হচ্ছে তোমার গ্যামেট তৈরি হয়েছে। ঠিক আছে, আর এই ক্রসটা দিতে কিন্তু ভুলো না, তুমি পিতামাতার মধ্যে যদি কিছুই না হয় বাচ্চা কই থেকে আসবে? ঠিক আছে, দেখো অবশ্যই ক্রস দিতে হবে। ক্রস না দিলে কিন্তু অনেক কলেজে 0 দিয়ে দেয়, একটু খেয়াল রেখো। আচ্ছা, ব্যাক এক কেটে দিতে পারে। আচ্ছা, তাহলে এবার বুঝতেই পারতেছো, তাহলে এটা হচ্ছে F1 জনুর সকল সদস্যই হচ্ছে গোলাপি আকার ধারণ করলো। ঠিক আছে, গোলাপি ফুল হইলো। এবার এই F1 জনুর একজনকে পিতা আর একজনকে মাতা হিসেবে নিব। তাহলে F1 জনুর যদি আমি এখন একজনকে পিতা এবং আরেকজনকে মাতা হিসেবে নেই, দুইটাই হচ্ছে আর, ছোট হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের আর। তাহলে এদের মধ্যে একজনকে পিতা এবং আরেকজনকে মাতা হিসেবে নিব। তাহলে দুইজনেরই জিনোটাইপ হবে বড় হাতের আর, ছোট হাতের আর, কারণ দুইজনই F1 জনুর সদস্য। তাহলে দুইজনেরই জিনোটাইপ এবার সেম হবে। তাহলে এটা আমরা কি লিখছি? জিনের গঠন লিখছি, জিনের গঠন বা জিনোটাইপ। তাহলে পাশে তুমি লিখবা জিনোটাইপ, খাতায় লেখার সময় জিনোটাইপ। ওকে, এবার এর মধ্যে একজনকে পিতা আর একজনকে মাতা হিসেবে নিছি। তাহলে ধরো এটা হচ্ছে মাতা আর এটা হচ্ছে তোমার পিতা। ঠিক আছে, তাহলে এদের মধ্যে অবশ্যই কি ক্রস করাইতে হবে। তাহলে ক্রস করাইলে প্রথমে দেখো এখান থেকে কি হবে?
এখান থেকে হচ্ছে ফার্স্টে গ্যামিট তৈরি হবে, পিতামাতা থেকে কি তৈরি হবে, গ্যামিট তৈরি হবে বা জনন কোষ তৈরি হবে। তাহলে জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড, তাহলে ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে, মানে জিনও অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে গেলে দুইটা জিনের মধ্যে তাহলে অর্ধেক মানে কত, একটা, তাহলে একটা একটা করে জিন যাবে। তাহলে একটা জিন যাবে হচ্ছে একটা শুক্রাণুতে, আরেকটা জিন যাবে হচ্ছে আরেক শুক্রাণুতে। সেমভাবে মায়ের কাছ থেকে যে দুইটা ডিম্বাণু তৈরি হবে সেই ডিম্বাণুগুলোতে অর্ধেক অর্ধেক জিন যাবে, অর্থাৎ দুইয়ের অর্ধেক মানে একটা একটা করে জিন যাবে। তাহলে একটা জিন যাবে এই ডিম্বাণুতে, আরেকটা জিন যাবে হচ্ছে এই ডিম্বাণুতে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি লিখলাম, এটা হচ্ছে গ্যামেট বা জনন কোষ লিখছি। তাহলে লেখো গ্যামেট বা জনন কোষ। ওকে, এখন তাহলে বলো বাবার শুক্রাণুর সাথে মায়ের ডিম্বাণু কি হবে, মিলিত হবে। তাহলে এটা হচ্ছে বাবার 1 নম্বর শুক্রাণু, এর সাথে ধরো মায়ের 1 নম্বর ডিম্বাণু মিলিত হবে, মিলিত হয়ে এরকম একটা বংশধর তৈরি করতে পারে। অথবা বাবার 1 নম্বর শুক্রাণুর সাথে মায়ের 2 নম্বর ডিম্বাণু মিলিত হয়ে একটা বংশধর তৈরি করতে পারে। অথবা বাবার 2 নম্বর শুক্রাণুর সাথে মায়ের 1 নম্বর ডিম্বাণু মিলিত হয়ে বংশধর তৈরি করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এটার সাথে এটা মিলে হচ্ছে বংশধর তৈরি করতেছে। সেই ক্ষেত্রে বড় হাতের অক্ষরগুলোকে আগে লিখবা, বুঝছো, সিরিয়ালটাকে সুন্দর রাখার জন্য। দেখো এটার সাথে এটা যখন মিলিত হবে বড় হাতের অক্ষরটাকে আগে লিখবা, ছোট হাতের অক্ষরটাকে পরে লিখবা। অথবা আরেকটা সিচুয়েশন হতে পারে বাবার 2 নম্বর শুক্রাণুর সাথে মায়ের 2 নম্বর ডিম্বাণু মিলে সবই 2 নম্বর। ঠিক আছে, সবই 2 নম্বর হতে পারে। ওকে, 2 নম্বর বাচ্চা। 2 নম্বর মানে কি, নকল, তাই না, আমরা এরকম করে বলি। যাই হোক, তাহলে বুঝছো ব্যাপারটা, যে বাবার প্রথম শুক্রাণুর সাথে মায়ের প্রথম ডিম্বাণু মিলে এটা, অথবা বাবার প্রথম শুক্রাণুর সাথে মায়ের দ্বিতীয় ডিম্বাণু মিলে হচ্ছে এটা, অথবা বাবার দ্বিতীয় শুক্রাণুর সাথে মায়ের প্রথম ডিম্বাণু মিলে হচ্ছে এটা, অথবা বাবার 2 নম্বর শুক্রাণুর সাথে মায়ের 2 নম্বর ডিম্বাণু মিলে হচ্ছে এটা। এটাই তো, এর বাইরে তো আর কিছু হবে না, তাই না। কি আবার ভুল করে বাবার 2টা শুক্রাণুকে একসাথে মিলায় ভাই তুমি বাচ্চা বানায় দিও না। ঠিক আছে, আমি একবার একটা ছেলের খাতা দেখছিলাম, সেই ছেলেটা অনেক আগে, অনেক বছর আগে, তখন আমি মনে করো কোচিংয়ে খাতা দেখতাম, আজকে থেকে 7-8 বছর আগে। সে এরকম একটা পরীক্ষায় কি করছে, বাবার যে 2টা শুক্রাণু, এই 2টা শুক্রাণুর মধ্যে সে মিলে বাচ্চা তৈরি করে ফেলছে, মায়ের 2টা ডিম্বাণু মিলে হচ্ছে সে বাচ্চা তৈরি করে ফেলছে। আমি তারে আর কি বলবো, মানে তাকে আর কিছু বলি নাই, ঠিক আছে, বাট খাতা দেখার সময় খালি মনে মনে চিন্তা করছি, ভাই এই ছেলেটাকে আসলে নোবেল পুরস্কার দেওয়া দরকার। মানে ও তো বায়োলজির সূত্র নতুন করে আবিষ্কার করে ফেলছে, বাবার 2টা শুক্রাণু থেকে ও বাচ্চা তৈরি করে ফেলছে, মায়ের 2টা ডিম্বাণু থেকে সে বাচ্চা তৈরি করে ফেলছে। তাহলে তো এবার আর মানে বংশবৃদ্ধি করার জন্য মানুষের আর তাহলে বিয়ে শাদী করাই লাগবে না, বাবা একা একাই বাচ্চা তৈরি করে ফেলবে, মাও একা একাই বাচ্চা তৈরি করে ফেলবে। মানে বুঝতেছো, ওরকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত আসলে, বুঝছো। তো এই ধরনের ভুল তোমরা যাতে না করো, ঠিক আছে। আমি চাই থাক তোমরা সাধারণ মানুষই থাকো, এত নোবেল টোবেল পুরস্কার পাওয়ার দরকার নেই, সাধারণভাবেই থাকবা, বাবার শুক্রাণুর সাথে মায়ের ডিম্বাণু মিলেই হচ্ছে বংশধর তৈরি হবে। ঠিক আছে, এটাই তোমরা লেখো খাতায়। ওকে আচ্ছা, তাহলে এবার আসো, তাহলে এই যে একটা বংশধর পাওয়া গেল, তাহলে এই বংশধরগুলা হচ্ছে তোমার, তাহলে কি এই বংশধরগুলা হচ্ছে তাহলে দ্বিতীয় অপত্য বংশধর, তাই না, কারণ এরা দ্বিতীয়, কারণ আগেরটাকে যদি আমরা প্রথম অপত্য বংশধর বলি তাহলে এরা হচ্ছে দ্বিতীয় অপত্য বংশধর বা সেকেন্ড ফাইলিয়াল জেনারেশন। সেকেন্ড ফাইলিয়াল জেনারেশন তার মানে F2 জনু। এখন F2 জনুর সদস্যদের মধ্যে খেয়াল করো, এ তো লাল ফুল হবে, কারণ দুইটাই বড় হাতের আর, মানে এটা এই ফুলটা লাল হবে, এখান থেকে যেই ফুলগুলা তৈরি হবে সেই ফুলগুলা লাল কালার হবে। কিন্তু সমস্যা হচ্ছে মাঝখানের 2টা দেখো, এই মাঝখানের 2টা কিন্তু F1 জনুর মতোই। তাহলে F1 জনুতে যদি প্রত্যেকেই যদি গোলাপি ফুল তৈরি করে, তাহলে মাঝখানের 2টা সদস্য আলটিমেটলি গোলাপি ফুল তৈরি করবে ভবিষ্যতে। তাহলে এই মাঝখানের 2টা আসলে গোলাপি ফুল তৈরি করবে। আর এটা হচ্ছে ওই যে মায়ের মতো হয়েছে, দেখো একদম মায়ের মতো, যেটার কালার ছিল হচ্ছে সাদা, সাদা কালার ছিল, তাহলে এই জন্য লাস্টেরটা হচ্ছে সাদা ফুল তৈরি করবে। তাহলে এই ক্ষেত্রে আমারে বলো তো, এখন যদি আমি ফিনোটাইপিক অনুপাত বের করি, তাহলে একটা পাচ্ছি হচ্ছে লাল ফুল তৈরি করবে, 2টা হচ্ছে গোলাপি ফুল তৈরি করবে, একটা হচ্ছে সাদা ফুল তৈরি করবে। তাহলে ফিনোটাইপিক অনুপাত কত আসবে বলো তো। তাহলে এইখান থেকে যদি এখন আমারে বলা হয় তাহলে ফিনোটাইপিক অনুপাত, তাহলে এখানে ফিনোটাইপিক অনুপাত তাহলে কত আসলো দেখো, তাহলে ফিনোটাইপিক অনুপাত আসতেছে হচ্ছে তোমার 1:2:1, 1:2:1। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী ফিনোটাইপিক অনুপাত আসার কথা ছিল 3:1, আর এখানে আসতেছে 1:2:1। তাহলে কি মিলল না, এই জন্যই এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম।
এই জন্য অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের ফার্স্ট লর ব্যতিক্রম বা এক্সেপশনাল একটা রুল। ঠিক আছে, যেখানে আসার কথা ছিল মেন্ডেলের সূত্র অনুযায়ী ফিনোটাইপিক অনুপাত 3:1, তবে এখানে আসছে 1:2:1। এই জন্য অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে গেছে, তাই না? এবার চলে আসো যে তাইলে এটাকে কেন আমরা আসলে অসম্পূর্ণ প্রকটতা কেন বলতেছি। কারণ দেখো, কথা ছিল যে এই ফুলটা লাল হবে, কারণ বড় হাতের আর হচ্ছে তোমার প্রকট জিন, তাহলে এটা লাল হওয়ার কথা ছিল। বাট প্রবলেম হচ্ছে এখানে বড় হাতের আর তার সম্পূর্ণ প্রকটতা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। সে যদি তার সম্পূর্ণ প্রকটতা প্রকাশ করতে পারতো তাহলে অবশ্যই এটা লাল হইতো, বাট সে লাল বানাইতে পারে নাই, লালের কাছাকাছি একটা কালার বানাইছে, গোলাপি বানাইছে। তার মানে এই জিনটা তার সম্পূর্ণ প্রকটতা প্রকাশ করতে পারেনি, অসম্পূর্ণ বা আংশিকভাবে হচ্ছে প্রকাশ করেছে। তাহলে যেহেতু এটা অসম্পূর্ণ বা আংশিকভাবে প্রকটতা প্রকাশ করেছে, এই জন্য এটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। আর এই অসম্পূর্ণ প্রকটতার জন্যই পুরোপুরি লাল না হয়ে লালের কাছাকাছি গোলাপি কালার হয়েছে। এটাই হচ্ছে কাহিনী, এই জন্য এটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা বা মাঝামাঝি একটা কালার হয়েছে। তো ইংলিশে মাঝামাঝি কোনো কিছুকে তোমার বলা হয় ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট মানে মাঝামাঝি, এই জন্য এই বড় হাতের আর এই জিনটাকে তোমার বলা হয় ইন্টারমিডিয়েট জিন। এই জন্য বড় হাতের আর এটাকে কি বলা হয়? ইন্টারমিডিয়েট জিন। এই জন্যই আমরা পড়ছি যে অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলারে ইন্টারমিডিয়েট জিন বলে। ইন্টারমিডিয়েট শব্দের মানে মাঝামাঝি। আশা করি তুমি এখন বুঝতে পারছো। তাহলে ক্রিস্টাল ক্লিয়ার যে প্রকটতা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেনি, সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারলে এগুলা লাল হইতো, তবে অসম্পূর্ণভাবে প্রকাশ করার কারণে এটা লালের বদলে বেগুনি হয়েছে, লালের বদলে গোলাপি হয়েছে। এই জন্য এটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। আর অসম্পূর্ণ মানে আসলে জিনিসটা মাঝামাঝি একটা কালার প্রকাশ করছে, এই জন্য এটাকে ইংলিশে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। এই জন্য বড় হাতের আর কি ইন্টারমিডিয়েট জিনও বলে। ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে ইটস ন্যানো রিক্যাপ টাইম, একবার ছোট্ট করে রিক্যাপ করি। তাহলে অসম্পূর্ণ প্রকটতা কোথায় পাওয়া যায়? সন্ধ্যামালতী ফুল বা মিরাবিলিস জালাপা, এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম। তো এখানে লাল বর্ণের জন্য দায়ী জিন যদি বড় হাতের আর হয়, তাহলে দুইটাই বড় হাতের আর হইলে লাল ফুল পাওয়া যাবে। আবার সাদা বর্ণের জন্য দায়ী জিন যদি ছোট হাতের আর হয়, তাহলে আমরা জানি যে একটা বৈশিষ্ট্যের পিছনে দুইটা জিন কাজ করে, তাহলে দুইটা জিনই ছোট হাতের আর হইলে সেটা সাদা হবে। এরকম দুইটার মধ্যে আমি ক্রস করে F1 জনুতে হচ্ছে সবগুলো হচ্ছে লাল পাওয়ার কথা ছিল, তবে অসম্পূর্ণ প্রকটতার জন্য লালের বদলে আমরা গোলাপি পাইলাম। পরে F1 জনুরই একটা সদস্যকে হচ্ছে পিতা আর একটা সদস্যকে মাতা হিসেবে নিয়ে ক্রস করলাম। প্রথমে হচ্ছে গ্যামিট তৈরি হলো, গ্যামিটগুলো হচ্ছে একটা একটা করে হচ্ছে তোমার জিন প্রবেশ করবে। কেন একটা একটা করে? কারণ এখানে জিন আছে দুইটা আর গ্যামিট হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে অর্ধেক, অর্থাৎ এখানে দুইটা জিন থাকলে দুইয়ের অর্ধেক মানে একটা একটা করে জিন হচ্ছে জনন কোষে প্রবেশ করবে। দেন এদের মধ্যে হচ্ছে তোমার ক্রস করে আমার ফিনোটাইপিক অনুপাত আসবে 1:2:1। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র আসে 3:1, এটা আসছে 1:2:1, তার মানে এটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। ক্রিস্টাল ক্লিয়ার। দেখো ন্যানো রিক্যাপ করে ক্লাসের পড়া ক্লাসে আরেকবার মুখস্থ করায় দিছি, শেষ। তাহলে এবার চলে আসো, তাহলে আমরা অসম্পূর্ণ প্রকটতা আমাদের শেষ। তাহলে কি কঠিন? ঠিক আছে, এই যে দেখো এক্সাম্পল। ওকে, এবার চলে আসো এর পরেরটা, সমপ্রকটতা। ঠিক আছে, তাহলে সমপ্রকটতা কি? যে সংকর জীবে যখন দুটি বিপরীতধর্মী জিনের দুটি বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশিত হয়। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, সমপ্রকটতা কোথায় দেখা যায়? চলো তাহলে আমরা একটু চলে আসি। ঠিক আছে, এই যে গোলাপি ফুলের জিনোটাইপ তুমি এখন আমার থেকে ভালো জানো, এগুলো একটু ফিল আপ করতে পারো তোমরা চাইলে। ঠিক আছে, তারপরে ওই যে এখান থেকে দুইটা গ্যামিট আসবে, একটা আর একটা ছোট হাতের আর। এখান থেকে দুইটা গ্যামিট আসবে, একটা আর একটা ছোট হাতের আর। ঠিক আছে, এখান থেকে এই যে ক্রস করে আর আর ফিল আপ করতেছি। হ্যাঁ, এই যে এরকম আসবে, মনে আছে? ওকে, একটু ফিল আপ করে দিলাম। হ্যাঁ, এখান থেকে গ্যামিটগুলো সবই বড় হাতের আর টাইপ হবে, এখান থেকে গ্যামিটগুলো ছোট হাতের আর টাইপ হবে। ঠিক আছে, এদের মধ্যে এই যে ক্রস করে এই যে আর আর, যেটার কারণে হচ্ছে গোলাপি ফুল হচ্ছে। ঠিক আছে, একটু ফিল আপ করে দিলাম আর কি, এই নোটটা তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এবার আসো সমপ্রকটতা। তবে সমপ্রকটতায় যাওয়ার আগে তোমাদেরকে একটু ছোট্ট করে একটা জিনিস হচ্ছে তোমাদেরকে একটু দেখাই ছোট্ট করে। আমাদের এই যে ন্যানোবায়োলজি কোর্স, এই ন্যানোবায়োলজি কোর্সের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে পুরাতন ভার্সন আর একটা হচ্ছে ছোট ভার্সন।
তো পুরাতন মানে আধুনিক ভার্সন পুরাতন ভার্সনটাই হচ্ছে পুরা 36টা ভিডিওতে হচ্ছে পুরা বায়োলজির শর্ট সিলেবাস কভার করে দেওয়া আছে, দেখতে পারো এই যে এইগুলা। আর নতুন ভার্সনের হচ্ছে প্লেলিস্ট হচ্ছে এটা। নতুন ভার্সনগুলো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আর পুরাতন ভার্সনগুলো হচ্ছে আমাদের ফ্যান চ্যানেল, ঠিক আছে। আমাদের ফ্যান বেস যারা, ওই 23 ব্যাচের একটা ছাত্র, সে খুবই আমাদের গুণগ্রাহী ছিল, ও হচ্ছে এইভাবে আপলোড করছে পুরাতন ভার্সনটা। নতুনটা আমাদের ইউটিউব চ্যানেলেই পাবা, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য যদি তোমরা এরকম সম্পূর্ণ ফ্রিতে A to Z ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ যদি কভার করে ফেলতে চাও, আমাদের ন্যানো মেডিকেল কোর্স এই প্লেলিস্টটাই হচ্ছে অ্যাড হয়েও। দেখো ন্যানো মেডিকেল কোর্স এই প্লেলিস্টটা আমাদের ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে গেলেই হচ্ছে তোমরা পাবা। এখানে অলরেডি 112টা ক্লাস আছে। দেখো লাখ লাখ ছাত্রছাত্রী হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে কোর্সে। 112টা ক্লাসে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ মেডিকেল অ্যাডমিশনে যা যা আসে সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে পড়ায় দিয়েছে। এটা সারা বাংলাদেশের সবচেয়ে ডিটেলসে নেওয়া এবং সম্পূর্ণ ফ্রি প্লেলিস্ট, যেখানে প্রত্যেকটা ক্লাস আছে। সারা বাংলাদেশে এরকম প্রত্যেকটা মানে মেডিকেল অ্যাডমিশন সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হয়েছে, এরকম পূর্ণাঙ্গ কোনো প্লেলিস্ট নাই। আবার এত ডিটেলসও তো নাই। এই ক্লাসগুলো আল্লাহর রহমতে হচ্ছে লাখ লাখ ছাত্রছাত্রী করছে। তো যাদের মেডিকেল টার্গেট অবশ্যই ফ্রি ক্লাসগুলো কইরো। আর সাথে হচ্ছে যাদের বায়োলজি একাডেমিক টু অ্যাডমিশন কভার করতে হবে শুধু বায়োলজি, আমাদের ন্যানো বায়োলজি ক্লাস করি। এটা হচ্ছে পুরাতন ভার্সন, খুবই দুর্দান্ত ক্লাস, 95% কভার হবে। এটা আমাদের নতুন ভার্সন, যেটা 100% কভার হবে। বাট সময় কম থাকলে তুমি পুরাতন ভার্সন দেখো, কারণ নতুন ভার্সনে সময়টা বেশি লাগবে। 100% যেহেতু বলছি, এই জন্য টাইমটাও বেশি লাগবে। পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার 5 দিন 7 দিন আগে তোমার হাতে হয়তো সময় কম থাকবে, তখন পুরাতন ভার্সনটা দেখতে পারো। ওকে, আচ্ছা, তাহলে আমরা আবার চলে আসি। তাহলে এখন আসো সমপ্রকটতা। তাহলে সমপ্রকটতাতে আমরা চলে যাই। তাহলে এইটা কোথায় দেখা যায়? আন্দালুসিয়ান মোরগ মুরগিতে দেখা যায়। তাহলে সমপ্রকটতা কোথায় দেখা যাচ্ছে চলো আমরা একটু দেখি। তাহলে হেডলাইন দাও হচ্ছে সমপ্রকটতা। সমপ্রকটতা, ঠিক আছে। বা এটাকে ইংলিশে বলা হয় কোডমিনেন্স, ঠিক আছে। বা এটাকে ইংলিশে কি বলে? এটাকে ইংলিশে বলে হচ্ছে কোডমিনেন্স, ঠিক আছে। কো শব্দের মানে হচ্ছে একসাথে বা সমান, ডমিনেন্স মানে প্রকটতা। তাহলে ডমিনেন্স মানে প্রকটতা, কো মানে হচ্ছে সমান, এই জন্য এটাকে তোমার বলা হয় সমপ্রকটতা। কো মানে হচ্ছে সমান বা একসাথে, বা একসাথে। ওই একসাথে থাকা মানে কি? সমান। তোমরা দুই বন্ধু সবসময় একসাথে থাকো, মানে দুই বন্ধু হচ্ছে সমান সমান দেখেই তোমরা একসাথে থাকো, তাই না? ওকে, তাহলে কোডমিনেন্স বা সমপ্রকটতা, তাহলে এটা আমরা কিভাবে করব চলো একটু দেখি। আচ্ছা, খুবই সিম্পল জিনিস। তাইলে আমরা এটা প্রথমে একটা কাজ করি। প্রথমে কি করব দেখো, এটা কোথায় দেখা যায় এটা একটু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। আন্দালুসিয়ান মোরগ মুরগিতে দেখা যায়। তাহলে সমপ্রকটতা কোথায় দেখা যায়? আন্দালুসিয়ান মোরগ মুরগিতে দেখা যায়। তাহলে আন্দালুসিয়ান মোরগ মুরগি, এই জীবে হচ্ছে তোমার সমপ্রকটতা দেখা যায়। ভাইয়া মোরগ মুরগি তো বুঝি, আচ্ছা আন্দালুসিয়ান কি? আন্দালুসিয়া হচ্ছে স্পেনের একটা প্রদেশের নাম। স্পেনের আন্দালুসিয়া, যেটা মধ্যযুগে মুসলিমদের হচ্ছে শাসনায় ছিল, ঠিক আছে। মোটামুটি 711-12 খ্রিস্টাব্দ থেকে শুরু করে প্রায় 1492 সাল, মানে প্রায় 700 বছর স্পেনের এই আন্দালুসিয়া প্রদেশটা বা শহরটা এটা মুসলিমদের আন্ডারে ছিল। বুঝতে পারছো? এটা বর্তমানে হচ্ছে স্পেনের একটা শহর বা একটা প্রদেশের নাম আন্দালুসিয়া। ওকে, তাহলে ওই স্পেনের আন্দালুসিয়া শহরে প্রথম এক ধরনের মোরগ মুরগির জাত উদ্ভাবন করা হয়েছে। এই জন্য এই মোরগ মুরগির নামই হয়ে গেছে আন্দালুসিয়ান মোরগ মুরগি। বুঝছো? তাহলে স্পেনের আন্দালুসিয়া শহরে প্রথম এই মোরগ মুরগি পাওয়া গেছে দেখে ওটা নামই হয়ে গেছে আসলে আন্দালুসিয়ান মোরগ মুরগি। তাহলে এই আন্দালুসিয়ান মোরগ মুরগিতে আসলে কোডমিনেন্স বা সমপ্রকটতা হচ্ছে দেখা যায়। কিভাবে দেখা যায় চলো আমরা একটু দেখি। প্রথম কথা হচ্ছে এই আন্দালুসিয়ান মোরগ মুরগিতে একটু খেয়াল করো। আচ্ছা, তোমরা বলতে পারো ভাই এই এক্সাম্পলগুলোকে আমাদেরকে মুখস্থ রাখতে হবে? হ্যাঁ, এক্সাম্পলগুলো একটু তোমাদের মনে রাখতে হবে, যে অসম্পূর্ণ প্রকটতা কোথায় দেখা যায়? সন্ধ্যা মালতীতে। সমপ্রকটতা কোথায় দেখা যায়? আন্দালুসিয়ান মোরগ মুরগিতে। এইগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, বুঝছো? এইগুলো একটু মনে রাখতে হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া কেন মনে রাখবো? মনে রাখতে হবে, এগুলো পরীক্ষা করে পাওয়া গেছে। এখন তুমি যদি বলো ভাইয়া মানুষের কেন দুইটা হাত, আমি বলবো যে ভাই মানুষের হাত দুইটা দিছে আল্লাহ তাআলা, এই জন্যই দুইটা হাত।
কিছু জিনিসের আসলে লজিক হয় না। সেমভাবে আন্দালুসিয়ান মোরগ মুরগিতে এটা পাওয়া গেছে, এই জন্য আমরা এইভাবে পড়তেছি। সন্ধ্যা মালতী ফুলেই অসম্পূর্ণ প্রকটতা পাওয়া গেছে, এই জন্য আমরা এইভাবে পড়তেছি। ঠিক আছে, মেন্ডেল মটরশুঁটি নিয়েই গবেষণা করছে, এই জন্য আমরা এখানে মটরশুঁটি নিয়ে পড়তেছি। বুঝছো, এইভাবে আর কি ব্যাপারটা। আচ্ছা, তাহলে চলে আসো, এই আন্দালুসিয়ান মোরগ মুরগি হচ্ছে দুই ধরনের মোরগ মুরগি আছে, একটা হচ্ছে কালো, ঠিক আছে, একটা হচ্ছে সাদা। এখন দেখা গেছে কালো বর্ণের জন্য দাই জিনকে হচ্ছে বড় হাতের বি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে কালো বর্ণের জন্য দাই জিনকে আমরা বড় হাতের বি দিয়ে প্রকাশ করতেছি, আর সাদা বর্ণের জন্য দাই জিনকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করতেছি। তাহলে সাদা বর্ণের জন্য দাই জিনকে আমরা ডাব্লিউ দিয়ে হচ্ছে প্রকাশ করতেছি। ঠিক আছে, তাহলে বলো, তাহলে এখন কালো মোরগ, তাহলে বলো তার জিনোটাইপ কি হবে? বিবি, কারণ আমরা একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন দায়ী। তাহলে কালো মোরগের হচ্ছে জিনোটাইপ হবে বিবি। আর সাদা মুরগি, তাহলে তার জিনোটাইপ হবে ডাব্লিউ ডাব্লিউ। কোনো কনফিউশন আছে? আর কেন দুইটা জিন? কারণ আমরা বারবার বলতেছি জিন কোথায় থাকে? জিন থাকে হচ্ছে ক্রোমোজোমে। আর আমাদের কোষে ক্রোমোজোমগুলা কিভাবে থাকে? জোড়ায় জোড়ায় থাকে। তাহলে ক্রোমোজোমগুলা জোড়ায় জোড়ায় থাকে, আবার ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, তার মানে জিনগুলাও জোড়ায় জোড়ায় থাকে। এই জন্য একটা বৈশিষ্ট্যের পিছনে এক জোড়া জিন কাজ করে, এক জোড়া জিন মিলে একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এই জন্য কালো মোরগের কালো যে বৈশিষ্ট্যটা, তার পিছনে এক জোড়া জিন। আবার সাদা মুরগির যে বৈশিষ্ট্যটা, সে সাদা, তার পিছনেও এক জোড়া জিন হচ্ছে কাজ করে, এই জন্য এক জোড়া জিন। ঠিক আছে, আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্টটা? ওকে, এখন আসো, তাহলে এটাকে পিতা হিসেবে নিছি, তাহলে পিতার চিহ্ন ছেলেদের চিহ্ন, এটাকে আমরা মাতা হিসেবে নিছি, তাহলে মেয়েদের চিহ্ন। এখন অবশ্যই বলো তো কি করতে হবে? সংকরায়ন বা ক্রস করতে হবে। বংশধর তৈরি হইতে গেলে অবশ্যই তাদের মধ্যে ক্রস করাইতে হবে বা যৌন মিলন সংগঠিত করতে হবে। ঠিক আছে, এটা না করলে কিন্তু অনেক টিচার কেটে দিতে পারে যে তুমি যৌন মিলন করা ছাড়া বা সংকরায়ন ছাড়া কেমনে বাচ্চা তৈরি করে ফেললা। ঠিক আছে, অকাট্য যুক্তি। ওকে, তাইলে এই জিনিসটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, এখন আসো, তাহলে এটা কি আঁকছি আমি? এটা আঁকছি জিনোটাইপ, তাহলে পাশ দিয়ে লিখবা এটা হচ্ছে জিনোটাইপ, তুই আগের মতোই। এবার আসো, এখান থেকে গ্যামিট তৈরি হবে। তো গ্যামিট হচ্ছে হ্যাপ্লয়েড, তাহলে জিন সংখ্যা অর্ধেক হয়ে যাবে, মানে একটা একটা করে হচ্ছে জিন যাবে। তাহলে একটা বাবার একটা শুক্রাণুতে একটা জিন, আরেকটা শুক্রাণুতে হচ্ছে আরেকটা জিন। সেমভাবে মা থেকে যে ডিম্বাণু আসবে, তাহলে একটা ডিম্বাণুতে হচ্ছে একটা জিন, আরেকটা ডিম্বাণুতে হচ্ছে আরেকটা জিন। ঠিক আছে, এখন এদের মধ্যে আমরা কি করব? এদের মধ্যে আমরা এখন কি বলে, দেখো দুইটা শুক্রাণু দেখতে সেম, বিবি, তাহলে দুইটা সেম হইলে দুইবার লেখার দরকার নেই, এটাকে আমরা একবার লিখলেই আমাদের জন্য ইজি হবে, কারণ রেজাল্ট একই আসবে। যেহেতু দুইটাই সেম, দেখো এখানে মায়ের ডিম্বাণুও দুইটাই সেম, তাহলে দুইটা সেম হলে দুইবার লেখার দরকার নেই, আমি একবার লিখলেই আমাদের রেজাল্ট সেমই আসবে। এই জন্য আমরা জিনিসটাকে সহজ করার জন্য একবারই লিখতেছি। এখন এদের মধ্যে তাহলে ক্রস হবে, ক্রস হইলে দেখো বি ডাব্লিউ, তাহলে এটাই হচ্ছে প্রথম বংশধর। তাহলে বাবার শুক্রাণুর সাথে মায়ের ডিম্বাণু মিলে হচ্ছে প্রথম অপত্য বংশধর বা ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন তৈরি করবে। তাহলে ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন, তাহলে ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন বা F1 জনু, তাহলে F1 জনুর সদস্যগুলো হচ্ছে এরকম হবে। এখন সমস্যাটা হচ্ছে, তোমরা তো বুঝতে পারতেছো যে ভাইয়া বড় হাতের বি হচ্ছে মনে হয় প্রকট, তাহলে তো F1 জনুর সদস্যগুলার প্রকট হওয়ার কথা ছিল, অর্থাৎ কালো হওয়ার কথা ছিল, কারণ বড় হাতের বি হচ্ছে প্রকট আর বড় হাতের বি চাই হচ্ছে কালো বানাইতে। তাহলে F1 জনুর সদস্যগুলা কালো হওয়ার কথা ছিল, তবে বাস্তবে দেখা যায় এগুলা কালো হয় না, আবার এগুলা সাদাও হয় না। কি হয়? কালোর মাঝে সাদা চেক যুক্ত হয়, অর্থাৎ এগুলা কালো হচ্ছে না, সাদাও হচ্ছে না, তার বদলে কি হয়? কালোর মাঝে সাদা চেক যুক্ত হয়। বুঝছো? তাহলে এটা কালোর মাঝে সাদা চেক যুক্ত হয়, অর্থাৎ পুরোপুরি এখন সে কালো হচ্ছে না, পুরোপুরি এখন সে সাদাও হচ্ছে না, কালোর মাঝে সাদা চেক যুক্ত হচ্ছে F1 জনুর সদস্যগুলা। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, এবার আসো, আগে এটা বুঝো, আমি লাস্টে ব্যাখ্যা করব কেন এরকম হচ্ছে। আচ্ছা, এবার F1 জনুর একটা সদস্যকে আমি পিতা, আর একটা সদস্যকে এখন আমি মাতা হিসেবে নিব। তাহলে F1 জনুরই এখন আমি একটা সদস্য, তাহলে F1 জনুর প্রত্যেকের জিনোটাইপ হচ্ছে এরকম BW, প্রত্যেকের জিনোটাইপ হচ্ছে BW। মাঝখানে একটা এম থাকলে ভালো হতো না? BMW হয়ে যেত।
ঠিক আছে, বিএমডব্লিউ। আচ্ছা, তাহলে F1 জনুর প্রত্যেকটা সদস্য হচ্ছে বিডব্লিউ। তাহলে এখন এদের মধ্যে হচ্ছে ক্রস করতে হবে। তাহলে এদের মধ্যে এখন আমরা ক্রস করলাম। ক্রস করলে তাহলে এদের থেকে এখান থেকে হচ্ছে গ্যামিট তৈরি হবে, তুমি অলরেডি এখন জানো। এবার এদের মধ্যে দেখো পাশ দিয়ে একটু লিখে দিও, তাহলে দেখতে সুন্দর লাগে। এটা হচ্ছে গ্যামিট, ওই আগের মতোই গ্যামিট। এটা হচ্ছে তোমার জিনোটাইপ, জিনের গঠন, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে তোমার জিনোটাইপ। আবার এরা হচ্ছে দ্বিতীয় পিতামাতা, তাই না? কারণ প্রথম পিতামাতা ছিল এরা, এরা ছিল প্রথম পিতামাতা, তাহলে এদেরকে আমরা বলতাম হচ্ছে ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন। তাহলে প্যারেন্টস মানে পিতামাতা, তাহলে ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন বা P1 জনু। তাহলে এরা যদি P1 হয় তাহলে এরা হচ্ছে সেকেন্ড প্যারেন্ট না, সেকেন্ড প্যারেন্টাল জেনারেশন বা P2 জনু। এই জন্য এদেরকে তুমি বলতে পারবা সেকেন্ড প্যারেন্টাল জেনারেশন বা P2 জনু। ওকে, এবার এটা হচ্ছে তোমার গ্যামেট। তাহলে গ্যামেটগুলা কি হবে? গ্যামেটগুলা হচ্ছে পরস্পরের সাথে হচ্ছে মিলিত হবে। তাহলে গ্যামেটগুলা দেখো, বাবার 1 নম্বর শুক্রাণুর সাথে মায়ের 1 নম্বর ডিম্বাণু মিলে ফার্স্টে একটা বংশধর তৈরি হবে, অথবা বাবার 1 নম্বর শুক্রাণুর সাথে মায়ের 2 নম্বর ডিম্বাণু মিলে একটা বংশধর তৈরি হবে, অথবা বাবার 2 নম্বর শুক্রাণুর সাথে মায়ের 1 নম্বর ডিম্বাণু মিলে হচ্ছে হবে। বিটাকে আগে লেখো, সিরিয়ালগুলোকে সেম রেখো, বিটাকে আগে লেখো, ডাব্লিউটাকে পরে লেখো। অথবা হইতে পারে বাবার 2 নম্বর শুক্রাণুর সাথে মায়ের 2 নম্বর ডিম্বাণু মিলে ডাব্লিউ হইতে পারে, ডাব্লিউ না? আচ্ছা, তাহলে বুঝছো ব্যাপারটা হচ্ছে এরকম হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তুমি অলরেডি বুঝতে পারতেছো যে 2টা বড় হাতের বি থাকলে সেই যে এর মতো একদম কি হবে? কালো হবে। তাহলে 2টা বড় হাতের বি থাকলে সে একদম কি হবে? কালো হবে। তাহলে এ হচ্ছে কালো। মাঝখানের 2টা হচ্ছে ওই যে কালোর মাঝে সাদা চেক যুক্ত, F1 জনুর মতো, এই যে ওদের মতো। তাহলে এটা লেখো চেক যুক্ত, চেক যুক্ত লিখলেই হবে, যে কালোর মাঝে সাদা চেক, মানে চেক চেক শার্ট পরন অনেকে ছেলেরা, চেক চেক শার্ট, যে কালো সাদা, কালো সাদা, ওই যে জেব্রার মতো, জেব্রার মতো আর কি, কালো সাদা, কালো সাদা, এটাই হচ্ছে কালোর মধ্যে সাদা চেক যুক্ত। আর এ হচ্ছে দেখো এই যে এর মতো হবে, পুরোপুরি হচ্ছে সাদা হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সাদা। তাহলে দেখো তো এখানে তাহলে ফিনোটাইপিক অনুপাত কত আসতেছে? তাহলে এখান থেকে দেখো এই F2, এরা তো F2 জনু। F2 কেন? কারণ এরা যদি F1 হয় তাহলে এরা এর পরে আসছে না, তাহলে F2 জনু, অর্থাৎ সেকেন্ড ফাইলিয়াল জেনারেশন বা দ্বিতীয় অপত্য বংশধর। তাহলে এরা হচ্ছে পাশে তুমি লিখতে পারো F2 জনু, সেকেন্ড ফাইলিয়াল জেনারেশন বা দ্বিতীয় অপত্য বংশধর F2 জনু। তাহলে F2 জনুতে তুমি খেয়াল করে দেখো ফিনোটাইপিক অনুপাত কত আসতেছে। তাহলে F2 জনুতে তুমি খেয়াল করে দেখো যে তাহলে ফিনোটাইপিক অনুপাত, তুমি খেয়াল করো যে ফিনোটাইপিক অনুপাত তাহলে কত আসতেছে? 1:2:1 আসতেছে। তাহলে F2 জনুতে তাহলে ফিনোটাইপিক অনুপাত 1:2:1 আসতেছে, ঠিক আছে? তাহলে মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী এটা আসার কথা ছিল কত? 3:1, আসছে কত? 1:2:1। এই জন্য এটা প্রথম সূত্রের ব্যতিক্রম। এবার আসে এটাকে সমপ্রকটতা বা কোডমিনেন্স কেন বলা হয়? সমপ্রকটতা বলা হয় এই কারণে যে এটা কি, এটা হচ্ছে হেটারোজাইগাস জীব, তাই না? হেটারো শব্দের মানে কি? অসমান। এখানে যে জিন 2টা দেখতে পাচ্ছ, একটা বি একটা ডব্লিউ, 2টা কি সমান? না, একটা বি আর একটা ডব্লিউ, তাহলে 2টা অসমান জিন। এই জন্য এটাকে বলা হয় হেটারোজাইগাস বা সংকর জীব। এটা আমরা পড়াইছি, ফার্স্ট 2 ক্লাসে পড়াইছি। যাদের এখানে স্টিল কনফিউশন আছে ফার্স্ট 2 ক্লাস দেখবা। তাহলে হেটারোজাইগাস জীবে, তাহলে F1 জনুতে হেটারোজাইগাস জীবে দেখো 2টারই প্রকটতা সমানভাবে প্রকাশিত হচ্ছে, কালো হচ্ছে আবার সাদাও হচ্ছে। দেখো এই যে কালোর মাঝে সাদা চেক, তার মানে কালো আছে সাদাও আছে, মানে 2টারই বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। ওরও বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, ওরও বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তার মানে ওর যে প্রকটতা আর ওর যে প্রকটতা, এই 2টার ডমিনেন্স বা প্রকটতা আসলে সমান হওয়ায় যখন এই 2টা একসাথে থাকে তখন 2টারই বৈশিষ্ট্য প্রকাশ পায় সমান সমান, অর্ধেক সাদা হয় অর্ধেক কালো হয়। বুঝছো? এই জন্য এটাকে তোমার বলা হয় সমপ্রকটতা। অর্থাৎ F1 জনুতে এই জিন এবং এই জিন, 2টা জিনের বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশ পাচ্ছে, অর্থাৎ কালোর মাঝে সাদা চেক যুক্ত হচ্ছে, তার মানে এই 2টা জিনেরই যে প্রকটতা সেটা সমান। এই জন্য এটাকে বলা হয় সমপ্রকটতা বা কোডমিনেন্স বলা হয়। ক্রিস্টাল ক্লিয়ার? এটাই হচ্ছে ব্যাপার।
এই সমপ্রকটতা বা কোডমিনেন্সের জন্যই আলটিমেটলি হচ্ছে মেন্ডেলের অনুপাতটা 3:1 এর বদলে এখানে একটু ভিন্ন অনুপাত দেখা যায়, 1:2:1 দেখা যায়। এটাই ব্যতিক্রম। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে আসো, ইটস ন্যানো রিক্যাপ টাইম। আরেকবার বলি, তাহলে কোডমিনেন্স বা সমপ্রকটতা এটা আন্দালুসিয়ান মোরগ মুরগিতে দেখা যায়। তো ধরো কালো বর্ণের জন্য দায়ী জিন যদি বড় হাতের বি হয়, সাদা বর্ণের জন্য দায়ী জিন বড় হাতের ডাব্লিউ। এবার বুঝতেছো যে কেন আমি এটাকেও বড় হাতের ডাব্লিউ দিয়ে প্রকাশ করছি, কারণ সেও কিন্তু প্রকট। বড় হাতের বি যেমন কালো আর সাদা হওয়ার জন্য দায়ী জিনটা, এই জন্য এটাকে বড় হাতের ডাব্লিউ দিয়ে প্রকাশ করতেছি, কারণ ও যতটুকু প্রকট ও কিন্তু ঠিক ততটুকুই প্রকট। দুইজনের প্রকটতা কিন্তু সমান, এই জন্য এটারে বড় হাতের বি দিলে এটারে বড় হাতের ডাব্লিউ দিতে হবে। এই জন্য এবার কিন্তু আমি আর এটারে ছোট হাতের অক্ষরে প্রকাশ করি নাই। বুঝছো এটার কারণ কি? কারণ দুইটারই প্রকটতা সমান। তাহলে ওরা যদি বড় হাতের বি লিখি তাহলে ওরও তো সমান বানাইতে হবে, এই জন্য ওরও আমি বড় হাতের ডাব্লিউ লিখছি, কারণ দুইটারই প্রকটতা আসলে সমান। বুঝছো? এই জন্য যাই হোক, তাহলে এক জোড়া জিন তাহলে কালোর পিছনে দায়ী, আবার এক জোড়া জিন হচ্ছে সাদার পিছনে দায়ী। তাহলে বিবি আর একটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ। তাহলে এদের মধ্যে হচ্ছে ক্রস করলো, প্রথমে হচ্ছে গ্যামিট তৈরি হবে, হ্যাপ্লয়েড গ্যামিট, সেখান থেকে হচ্ছে মিলিত হয়ে F1 জনু তৈরি হবে। তো F1 জনুতে বড় হাতের বিও আছে, বড় হাতের ডাব্লিউ আছে। দুইটারই প্রকটতা সমান হওয়ার কারণে কালোও হবে না বা সাদাও হবে না, কালোর মাঝে সাদা চেক যুক্ত হবে। দেন F1 জনুর একটা সদস্যকে আমি পিতা আর একটা সদস্যকে মাতা হিসেবে নিয়ে আমি আবার ক্রস করছি। এটাকে তোমার বলা হয় দ্বিতীয় সংকরায়ন বা দ্বিতীয় ক্রস, আর ওদেরকে বলা হয় সেকেন্ড প্যারেন্টাল জেনারেশন বা P2 জনু। ক্রস করলে প্রথমে গ্যামিট তৈরি হইলো, দেন সেই গ্যামিটের মধ্যে বাবার 1 নম্বর শুক্রাণুর সাথে মায়ের 1 নম্বর ডিম্বাণু, বাবার 1 নম্বর শুক্রাণুর সাথে হচ্ছে মায়ের 2 নম্বর ডিম্বাণু, অথবা বাবার 2 নম্বর শুক্রাণুর সাথে মায়ের 1 নম্বর ডিম্বাণু, অথবা বাবার 2 নম্বর ডিম্বাণুর সাথে মায়ের 2 নম্বর ডিম্বাণুর ক্রস করে আমি ফিনোটাইপিক অনুপাত পেলাম 1:2:1। এটাই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম বা সমপ্রকটতা। ক্রিস্টাল ক্লিয়ার? পারা যাবে? দেখছো, ন্যানো রিক্যাপ দিয়ে ক্লাসের পড়া ক্লাসও মুখস্থ করে দিয়েছে। আমাদের ক্লাস করলে আর ক্লাসের পরে পড়া লাগতেছে না, মুখস্থ হয়ে গেছে। এবার চলে আসো হচ্ছে মারণ জিন বা লিথাল জিন। আচ্ছা, তার আগে আমি এটা একটু ক্লিয়ার করি। তাহলে কালো বর্ণের মোরগ তাহলে জিনোটাইপ হবে বি বি, সাদা বর্ণের মোরগ জিনোটাইপ হবে তাহলে ডাব্লিউ ডাব্লিউ। গ্যামেট তাহলে কি হবে? অর্ধেক জিন থাকবে, মানে একটা একটা করে জিন থাকবে। এবার F1 জনুতে তাহলে কি হবে? যে F1 জনু তো বুঝতেই পারতেছো, ওদের মধ্যে মিল হয়ে F1 জনু হচ্ছে এই যে দেখো সবকটি কালোর মাঝে সাদা চেক যুক্ত মোরগ মুরগি। এখন আসো, তাহলে F1 জনুর হচ্ছে তাহলে জিনোটাইপ হবে BW, এটারও জিনোটাইপ হচ্ছে BW। ওদের মধ্যে আমি আবার ক্রস করব, ক্রস করলে এখান থেকে দুইটা ভিন্ন ভিন্ন গ্যামিট আসবে, একটা হচ্ছে B একটা হচ্ছে W। এখান থেকে দুইটা ভিন্ন ভিন্ন গ্যামিট আসবে, একটা হচ্ছে B আর একটা হচ্ছে W। এখন এদের মধ্যে ক্রস হয়ে যে কালো হবে, চেক যুক্ত হচ্ছে BW হবে দুইটা, আর একটা হচ্ছে সাদা হবে। ব্যাপারটা এরকম, ঠিক আছে? অনুপাত হচ্ছে 1:2:1। ঠিক আছে, তাহলে তোমাদেরকে ছকটা পূরণ করে দিলাম যাতে তোমাদের আরেকবার রিক্যাপ করা দিলাম। 3বার করে রিক্যাপ করতেছি, আশা করি ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে গেছে। এবার চলে আসো হচ্ছে মারণ জিন বা লিথাল জিন। তাহলে মারণ জিন বা লিথাল জিন, তাহলে এই ক্ষেত্রে অনুপাত হচ্ছে তোমার 2:1। আচ্ছা, এটাও মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। তাহলে কেন ব্যতিক্রম চলো আমরা আগে একটু দেখি। তাহলে যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে, আচ্ছা লিথাল, লিথাল শব্দের মানে হচ্ছে মৃত্যু। তাহলে যেসব জিন হোমোজাইগাস অবস্থায় উপস্থিত থাকলে জীবের মৃত্যু ঘটে, অর্থাৎ যে সমস্ত জিন হোমোজাইগাস অবস্থায় কারো শরীরে থাকলে জীবটা মারা যায়, ওই সমস্ত জিনকে এই জন্য বলা হয় লিথাল জিন। লিথাল শব্দের মানে হচ্ছে মৃত্যু। লেখো, লিথাল এটা একটা ইংরেজি শব্দ, এর মানে হচ্ছে আসলে মৃত্যু। অর্থাৎ যেই সমস্ত জিন হোমোজাইগাস অবস্থায় থেকে জীবের মৃত্যু ঘটায়, ওই সমস্ত জিনকে এই জন্য কি বলা হয়? লিথাল জিন, বা বাংলায় বলা হয় মারণ জিন বলা হয়। তাহলে সংজ্ঞাটা মুখস্থ হয়ে গেছে যে হোমোজাইগাস অবস্থায় যেই জিনগুলা থাকলে জীবের মৃত্যু ঘটায় তাকে লিথাল বা মারণ জিন বলে। আচ্ছা, এবার চলে আসো, এই যে লিথাল জিন, তাহলে লিথাল জিনের প্রভাবকে একটা নাম বলে, লিথাল জিনের প্রভাবকে হচ্ছে লিথালিটি বলে। লেখো, এটা এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট। লিথাল জিনের যে প্রভাবটা কোন একটা জীবের দেহে, লিথাল জিনের যে প্রভাবটা তাকে লিথালিটি বলে। তাহলে লিথাল জিনের প্রভাবকে কি বলে? লিথালিটি বলে। প্রভাব বলতে কি বোঝায়? অর্থাৎ কোন একটা জিন তোমার শরীরে থাকলে তোমার শরীরে যেই জিনিসটা ঘটাবে ওইটাকেই প্রভাব বলে।
একটা জিন মনে করো আমার শরীরে থেকে আমার মৃত্যু ঘটাচ্ছে, তাহলে এটা একটা প্রভাব রাখতেছে আমার শরীরে, এটাকেই বলা হয় প্রভাব। ঠিক আছে, তাহলে এরকম লিথাল জিনের প্রভাবকে ইংলিশে কি বলে? লিথালিটি। তাহলে লিথাল জিনের প্রভাবকে লিথালিটি বলে। আচ্ছা, এবার চলে আসো এই লিথাল জিনের আমরা এখন একটু বৈশিষ্ট্যে চলে যাই। ঠিক আছে, লিথাল জিনের আমরা হচ্ছে একটু বৈশিষ্ট্যে চলে যাই, এগুলো একটু ইম্পর্টেন্ট। তাহলে লিথাল জিন এক ধরনের মিউট্যান্ট জিন, যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। আচ্ছা, মিউট্যান্ট জিন বলতে কি বোঝায়? চলো আমরা এইটা একটু বুঝি। এই মিউট্যান্ট জিনিসটা বুঝতে গেলে আগে আমাদেরকে মিউটেশন বুঝতে হবে। মিউটেশন হচ্ছে ডিএনএতে অথবা জিনের নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সিরিয়ালের যে কোনো পরিবর্তনকে তোমার বলা হয় মিউটেশন। মিউটেশনটা আগে একটু বুঝি, তাহলে মিউট্যান্ট জিনকে এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। আচ্ছা দেখো, তুমি একটা জিনিস খুব সিম্পলি চিন্তা করো, ধরো এটা একটা ডিএনএ, বলো তো তাহলে একটা ডিএনএ কি? দ্বিসূত্রক। তাহলে এই যে একটা দ্বিসূত্রক যে ডিএনএ, তাহলে সেই ডিএনএর প্রত্যেকটা সুতায় কিন্তু নাইট্রোজেন ঘটিত ক্ষারকের একটা সিরিয়াল থাকে। ধরো এই সুতার এইখানে আছে হচ্ছে অ্যাডেনিন, এর নিচেরটা মনে করো আরেকটা অ্যাডেনিন, তার নিচেরটা মনে করো থায়ামিন, তার নিচেরটা মনে করো হচ্ছে সাইটোসিন, তার নিচেরটা মনে করো আরেকটা সাইটোসিন, তার নিচেরটা মনে করো হচ্ছে গুয়ানিন। ঠিক আছে, বুঝতেছো? তাহলে এই যে ডিএনএতে এইগুলো তো সবই নাইট্রোজেন ঘটিত ক্ষারক, অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, এগুলো সব নাইট্রোজেন ঘটিত ক্ষারক। তাহলে খেয়াল করো ডিএনএর এই যে সুতা, দেখো এই সুতাটার মধ্যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলোর কিন্তু একটা সিরিয়াল আছে। যেমন এই সিরিয়ালে প্রথমে আসছে হচ্ছে অ্যাডেনিন, তারপরে আসছে আরেকটা অ্যাডেনিন, তারপরে আসছে হচ্ছে থায়ামিন, আমার এক্সাম্পলে তারপরে আসছে দুইটা সাইটোসিন, আর তারপরে আসছে হচ্ছে গুয়ানিন। তাহলে এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে একটা সিরিয়াল আছে, এখন এই ডিএনএতে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল, এই সিরিয়ালের যদি কোনো পরিবর্তন হয়, ধরো কথার কথা হইতেই পারে যে এখানে যে থায়ামিনটা আছে, মনে করো সেই থায়ামিনটা পরিবর্তন হয়ে সেইখানে মনে করো একটা গুয়ানিন চলে আসছে, এখানে মনে করো থায়ামিনটা পরিবর্তন হয়ে সেখানে মনে করো একটা গুয়ানিন চলে আসছে। তাহলে এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়ালটা, সেই সিরিয়ালের যে কোনো পরিবর্তনকেই বলা হয় মিউটেশন। তাহলে বুঝছো মিউটেশন কি? তাহলে সংজ্ঞাটা লেখো। তাহলে ডিএনএ বা জিনের, আচ্ছা আবার জিন কোত্থেকে আসলো ভাইয়া? এখান থেকে আবার জিন কোত্থেকে আসলো? দেখো জিন কোত্থেকে আসলো জানো? এই পুরাটা হচ্ছে একটা ডিএনএ অণু। এই ডিএনএ অণুর আবার মনে করো একটা ছোট্ট অংশ, মনে করো ডিএনএ অণুর আবার মনে করো একটা ছোট্ট অংশ, যেই ছোট অংশটা মনে করো ডিএনএর এইটুকু অংশ মনে করো একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তাহলে ডিএনএর যে ছোট অংশটা একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, ওই ছোট অংশটাকে আবার বলা হয় জিন। তার মানে ধরো এইটুকু ছোট অংশ যদি একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তাহলে এইটুকু ছোট অংশকে তোমার বলা হবে একটা জিন। আবার খেয়াল করো, এখান থেকে এইটুকু মনে করো এটা হচ্ছে ডিএনএর আরেকটা ছোট অংশ, এই ছোট অংশটা মনে করো আরেকটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তাহলে এই ছোট অংশটা হচ্ছে আরেকটা জিন। তাহলে এই ছোট অংশটা হচ্ছে আরেকটা জিন মনে করো, বুঝছো? তাহলে বুঝতে পারছো জিনিসটা, যে ব্যাপারটা কি হইল, যে এইটুকু ডিএনএর একটা, এই পুরাটা হচ্ছে একটা ডিএনএ অণু, এই পুরা ডিএনএ অণুর মধ্যে এইটুকু ছোট্ট অংশ একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। সাপোজ এইটুকু ছোট অংশ তোমার চুলের রং কালো বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করে, তাহলে এটা একটা জিন। আবার ধরো এইটুকু ডিএনএর ছোট্ট অংশ, এটা মনে করো আমার চোখের রংটাও কালো, সেটাকে নিয়ন্ত্রণ করে, আরেকটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তাহলে এটাও একটা জিন। এরকম করে একটা ডিএনএর মধ্যে এরকম অসংখ্য জিন থাকতে পারে। একটা বড় ডিএনএ অণুর মধ্যে দেখো এরকম অসংখ্য জিন থাকতে পারে। যেমন আমার এই এক্সাম্পলে একটা ডিএনএর মধ্যে হচ্ছে তোমার দুইটা জিন আছে, এরকম আর কি ব্যাপারটা। তাইলে দেখো, তাহলে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল, এটা যে শুধু ডিএনএর মধ্যে থাকে তা না, ডিএনএর এইটুকু অংশ হচ্ছে একটা জিন। তাহলে জিনের নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সিরিয়ালও তো চেঞ্জ হইতে পারে, তাই না? কারণ জিন থাকে ডিএনএর মধ্যেই, এই জন্য ডিএনএ অথবা জিন এই দুইটার যে কোনো একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সিরিয়ালের পরিবর্তনকেই মিউটেশন বলে। তাহলে সংজ্ঞা এইটাই। তাহলে ডিএনএ বা জিনের নাইট্রোজেন ঘটিত ক্ষারকের, তোমরা এগুলো পড়ে আসছো যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এগুলো 1 নম্বর চ্যাপ্টারে পড়ছো কোষের গঠনে, যেগুলো হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এগুলোর মধ্যে নাইট্রোজেন থাকে, এই ক্ষারকগুলোর মধ্যে নাইট্রোজেন থাকে। তাহলে ডিএনএ বা জিনের নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সিরিয়ালের বাংলা কি? সিরিয়ালই লিখি,
ক্ষারকের সিরিয়ালের যে কোনো পরিবর্তন। আচ্ছা, সিরিয়ালের বাংলা হচ্ছে ক্রমিক, ক্রমিক স্থান, ওই যে 1 2 3 এগুলোকে ক্রমিক সংখ্যা বলে। তাহলে সিরিয়াল বা ক্রমিক সংখ্যার পরিবর্তন, তাহলে ডিএনএ বা জিনের নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সিরিয়াল বা ক্রমিকের যে কোনো পরিবর্তনকে, যে কোনো পরিবর্তনকে কি বলে? মিউটেশন বলে। যে কোনো পরিবর্তনকে মিউটেশন বলে। ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, তাহলে বুঝছো? ওকে, এখন তুমি একটু খেয়াল করো, এই যে লিথাল জিন, লিথাল জিন হচ্ছে এক প্রকারের মিউট্যান্ট জিন। এর মানে হচ্ছে লিথাল জিন যেহেতু এক প্রকারের হচ্ছে তোমার মিউট্যান্ট জিন, তাহলে এর মানে হইল লিথাল জিনের তাহলে এই যে সিরিয়ালটা, সেই সিরিয়ালে পরিবর্তন হয়ে গেছে। বুঝছো? তাহলে লিথাল জিন যেহেতু এক প্রকারের মিউট্যান্ট জিন, তার মানে এখানে মিউটেশন হয়েছে, অর্থাৎ লিথাল জিনের এই যে যে সিরিয়ালটা, সেই সিরিয়ালের আসলে পরিবর্তন হয়ে গেছে। এটাই হচ্ছে লিথাল জিন এক প্রকারের মিউট্যান্ট জিন। ক্রিস্টাল ক্লিয়ার? পারবা? তাহলে দেখো, তাহলে প্রথম বৈশিষ্ট্যটা আমরা পড়ে ফেলছি। দেখো, তাহলে লিথাল জিন এক ধরনের মিউট্যান্ট জিন যা প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে, অর্থাৎ এখানে মিউটেশন হয়েছে, মানে ওর ডিএনএ বা নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সিরিয়ালে পরিবর্তন হয়ে গেছে। এবার আসো, প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু কিংবা আঙ্গিক বৈকল্য ঘটাতে পারে। আচ্ছা, প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। আচ্ছা, আমি তার আগে তোমাকে একটু বলে দেই, এই বেসিকটা আমি ক্লিয়ার করি যে কেন লিথাল জিন আসলে জীবের মৃত্যু ঘটায়, কেন সে একটা জিন তোমার শরীরের মধ্যে থাকলে কেন তুমি মারা যাবা, এর কারণ আছে। ধরো লিথাল জিন মানেই সেখানে কি হয়েছে? মিউটেশন হয়েছে, এই জন্য এটা একটা মিউট্যান্ট জিন। আচ্ছা, এবার তুমি একটু খেয়াল করো, ধরো এটা অ্যাকচুয়াল সিরিয়ালটা কি ছিল? অ্যাকচুয়াল সিরিয়ালটা ছিল এই যে এরকম, আমি লিখছি অ্যাকচুয়াল সিরিয়াল। ধরো এই যে এখানে যে অ্যাকচুয়াল যে সিরিয়ালটা ছিল, সেই অ্যাকচুয়াল সিরিয়াল থেকে একটা প্রয়োজনীয় মনে করে একটা প্রোটিন তৈরি হয়। তোমরা জানো এটা যে এই যে ডিএনএতে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল থাকে, এই সিরিয়াল অনুযায়ী হচ্ছে আমাদের কোষে দেহের জন্য প্রয়োজনীয় কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। ট্রান্সলেশন প্রক্রিয়া পড়ছো 1 নম্বর চ্যাপ্টারে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, এই বেসিকগুলো তোমরা পড়ছো যে ডিএনএতে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল আছে, সেই সিরিয়াল অনুযায়ী হচ্ছে আমাদের দেহে প্রয়োজনীয় কি হয়? প্রোটিন তৈরি হয়। তাহলে এবার একটু খেয়াল করো, তাহলে এই যে যে ধরো যে সিরিয়ালটা আছে, প্রকৃত মনে করো যে সিরিয়ালটা ছিল, এই সিরিয়াল অনুযায়ী মনে করো আমাদের দেহে একটা প্রয়োজনীয় কি তৈরি হইতো? মনে করো প্রয়োজনীয় প্রোটিন তৈরি হইতো। তাহলে প্রয়োজনীয় প্রোটিন তৈরি হতো এই সিরিয়াল অনুযায়ী। এখন লিথাল জিন মানে কি? লিথাল জিন মানেই হচ্ছে এখানে মিউটেশন হবে। তাহলে এখানে যেহেতু মিউটেশন হয়ে যাবে, তাহলে মিউটেশন হইলে এখন তো তোমার এই সিরিয়ালটা সেম থাকবে না। সিরিয়ালটা মনে করো তোমার কোনো কারণে চেঞ্জ হয়ে গেছে, তাহলে সিরিয়ালটা যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, বলো এখন এই সিরিয়াল থেকে কি তোমার সেই প্রয়োজনীয় প্রোটিনটা আর তৈরি হবে? কারণ প্রয়োজনীয় প্রোটিনটা এই সিরিয়াল অনুযায়ী তৈরি হইতো। এখন যদি সেই সিরিয়ালের কোনো পরিবর্তন হয় বা মিউটেশন হয়, তাহলে সিরিয়াল চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখন সেই প্রোটিনটা ঠিকমতো তৈরি হবে না। ফলে দেখো মিউটেশনের কারণে, তাহলে লেখো যে মিউটেশন এর কারণে তাহলে প্রয়োজনীয় প্রোটিন হবে না। তাহলে মিউটেশনের কারণে এখন আর প্রয়োজনীয় প্রোটিন তৈরি হবে না। তাহলে মিউটেশনের কারণে সিরিয়াল চেঞ্জ হয়ে গেছে, ফলে এখন আর প্রয়োজনীয় প্রোটিন তৈরি হবে না। দেখা গেল সেই প্রোটিনটা তোমার জীবনের জন্য অপরিহার্য ছিল। তাহলে এরকম জীবনের জন্য অপরিহার্য কোনো প্রোটিন যদি এখন মিউটেশনের কারণে যদি তৈরি না হয়, তুমি বাঁচতে পারবা? বাঁচতে পারবা না। যেমন ধরো পরিপাকের জন্য আমাদের বেশ কিছু এনজাইম লাগে, সেই এনজাইমগুলোও কিন্তু এক ধরনের প্রোটিন, যেগুলো আমাদের জীবনের জন্য অপরিহার্য। ধরো এই মিউটেশনের কারণে আমাদের পরিপাকের এনজাইমগুলো মনে করো আর তৈরি হচ্ছে না, তাহলে কি আমরা বাঁচতে পারবো? পারবো না। এই জন্য লিথাল জিন থাকলে আমরা মারা যাই। এবার আসো, এই যে
পরের বৈশিষ্ট্যটা, প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায় জীবের মৃত্যু কিংবা আঙ্গিক বৈকল্য ঘটাতে পারে। আচ্ছা, আমাকে তোমরা একটু বলো যে প্রকট লিথাল জিন বলতে আসলে কি বোঝায়। আচ্ছা দেখো, ধরো এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বড় হাতের এ, একটা হচ্ছে ছোট হাতের এ। তাহলে বলো, আমরা তো জানি যে জিনগুলা ক্রোমোজোমের মধ্যে থাকে, তো ক্রোমোজোম জোড়া জোড়া থাকার কারণে জিনগুলাও জোড়া জোড়া থাকে। আচ্ছা, তাহলে যদি তাই হয় তাহলে বলো তো এই কন্ডিশনটাকে আমরা বলতে পারি হচ্ছে হেটারোজাইগাস। কেন হেটারো? দেখো, বায়োলজিতে হেটারো শব্দের মানে হচ্ছে অসমান। এখানে জিন দুইটা কি সমান? একটা বড় হাতের এ, একটা ছোট হাতের এ, তাহলে জিন দুইটা অসমান, এই জন্য এটাকে বলা হয় হেটারোজাইগাস। তাহলে এখন ধরো এই হেটারোজাইগাস জীবে, ধরো এই বড় হাতের এ দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে প্রকট জিন। ধরো এই বড় হাতের এটাই মনে করো তোমার লিথাল জিন। তাহলে যদি এখন বড় হাতের এটাই তোমার লিথাল জিন হয়, তাহলে আমারে বলো তো হেটারোজাইগাস জীবে কার বৈশিষ্ট্য প্রকাশ পায়? প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়। আর প্রকট জিনটাই যদি লিথাল জিন হয়, অর্থাৎ প্রকট জিনটা যদি চায় তুমি মারা যাও, তাহলে আলটিমেটলি তুমি কি হবা? মারা যাবা। এই জন্য প্রকট লিথাল জিন যদি হেটারোজাইগাস অবস্থায় থাকে তাহলে জীবের কি হবে? মৃত্যু হবে। তাহলে প্রকট লিথাল জিন হেটারোজাইগাস অবস্থায় থাকলে আলটিমেটলি কি হবে? জীবের মৃত্যু ঘটবে। ঠিক আছে, সহজ কথা। এইবার চলে আসো হচ্ছে প্রকট লিথাল জিন যদি হোমোজাইগাস অবস্থায় থাকে তাহলে কি হবে। দেখো এখানে দেখো দুইটাই হচ্ছে বড় হাতের এ, তার মানে এটা আসলে কোন কন্ডিশন? এটা আসলে হচ্ছে হোমোজাইগাস। বায়োলজিতে তোমরা জানো হোমো শব্দের মানে হচ্ছে সমান। তাহলে এই দুইটা জিন বড় হাতের এ সমান, এই জন্য এটাকে বলা হয় হোমোজাইগাস। তাহলে হোমোজাইগাস অবস্থায় দেখো এও লিথাল জিন, এও লিথাল জিন, দুইটাই যদি লিথাল জিন থাকে তাহলে তুমি আরো বেশি করে মারা যাবা, তাই না? তার মানে প্রকট লিথাল জিন যদি হোমোজাইগাস অবস্থায় থাকে অথবা হেটারোজাইগাস অবস্থায় থাকে, যেমনেই থাকুক তুমি মারা যাবা। কারণ প্রকট জিনের বৈশিষ্ট্যটাই কি হয়? প্রকাশিত হয়। এই জন্য সে একটা থাকলেও তুমি ওই কাজ করবে, দুটা থাকলে তো সে আরো বেশি করে কাজ করবে। এই জন্য প্রকট লিথাল জিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস যে অবস্থায় থাকুক, তুমি আলটিমেটলি কি হবে? জীবের মৃত্যু ঘটবে। ঠিক আছে, কিন্তু এর পরের বৈশিষ্ট্যটা একটু খেয়াল করো। দেখো যে প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। প্রচ্ছন্ন লিথাল জিনটা শুধু হোমোজাইগাস অবস্থাতেই জীবের মৃত্যু ঘটায়। কিভাবে ঘটায় চলো আমরা একটু দেখি। ধরো এবার আরেকটা এক্সাম্পল দিই। ধরো এবার এই ছোট হাতের এ, দেখো ছোট হাতের গুলা তোমরা সবাই জানো যে এটা হচ্ছে প্রচ্ছন্ন, তাই না? ছোট হাতের কোন জিনগুলাকে আমরা বলি হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে ধরো এই ছোট হাতের এ গুলা হচ্ছে এবার প্রচ্ছন্ন জিন, এবং এই জিনগুলাই মনে করো এখন লিথাল জিন হিসেবে কাজ করতেছে। এবং এই জিনগুলাই কি হিসেবে কাজ করতেছে? লিথাল জিন হিসেবে কাজ করতেছে। তাহলে দুইটাই যদি ছোট হাতের এ হয় তাহলে এবার জিন দুইটা কি সমান না? দুইটাই ছোট হাতের এ, তাহলে এই কন্ডিশনকে আমরা বলি হচ্ছে হোমোজাইগাস। বায়োলজিতে হোমো শব্দের মানে হলো সমান। তাহলে বায়োলজিতে হোমো শব্দের মানে হচ্ছে সমান, এই জন্য এই কন্ডিশনকে আমরা বলি হচ্ছে হোমোজাইগাস কন্ডিশন। তাহলে প্রচ্ছন্ন লিথাল জিন যদি হোমোজাইগাস অবস্থায় থাকে তাহলে জীবের মৃত্যু ঘটবে। কেন ঘটবে? কারণ এই ছোট হাতের এ গুলাই হচ্ছে লিথাল জিন। তাহলে দুইটাই যদি ছোট হাতের এ হয়, অর্থাৎ দুইটাই যদি লিথাল জিন হয়, ও লিথাল জিন ও লিথাল জিন দুইজনই চাচ্ছে ভাই তুমি মারা যাও, তোমার বাঁচার কোনো সুযোগ আছে? এক জোড়া জিন মিলে একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, সেই এক জোড়া জিনের প্রত্যেকেই চাচ্ছে তুই মারা যা, তাহলে বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য প্রচ্ছন্ন লিথাল জিন হোমোজাইগাস অবস্থায় থাকলে জীবের কি হয়? জীবের মৃত্যু হয়। তাহলে প্রচ্ছন্ন লিথাল জিন এই কারণে হোমোজাইগাস অবস্থায় থাকলে জীবের মৃত্যু হয়। কিন্তু আমাকে তুমি বলো এই প্রচ্ছন্ন লিথাল জিন যদি হেটারোজাইগাস অবস্থায় থাকে, এবার কিন্তু এটা হেটারোজাইগাস, কারণ একটা বড় হাতের এ একটা ছোট হাতের এ, এবার কিন্তু দুইটা সমান না, তাহলে এটা হচ্ছে হেটারোজাইগাস অবস্থা। তাহলে এখন আমারে বলো যে প্রচ্ছন্ন লিথাল জিন যদি হেটারোজাইগাস অবস্থায় থাকে তাহলে কি জীবটা মারা যাবে? দেখো তো, তাহলে কি জীবটা মারা যাবে? অ্যান্সার হচ্ছে না। কেন মারা যাবে না? দেখো এবার ছোট হাতের এ এটা হচ্ছে তোমার লিথাল জিন, বাট সমস্যা হচ্ছে এবার ছোট হাতের এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। আমরা জানি যে হেটারোজাইগাস জীবে শুধুমাত্র
প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে এখানে প্রকট জিন হচ্ছে বড় হাতের এ, তাহলে এই প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে এখানে বড় হাতের এ হচ্ছে প্রকট জিন, তাহলে এর বৈশিষ্ট্যটাই হচ্ছে তোমার প্রকাশ পায়। তাহলে এইবার তুমি খেয়াল করো, এইবার ছোট হাতের এ অর্থাৎ প্রচ্ছন্ন জিনটা হচ্ছে লিথাল জিন, কিন্তু হেটারোজাইগাস জীবে শুধু প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়, প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। এই জন্য এখানে তুমি মারা যাবা না, কারণ সে প্রচ্ছন্ন, তার বৈশিষ্ট্যটা এখানে প্রকাশ পাচ্ছে না, ফলে তুমি মারা যাচ্ছ না। এই জন্য প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হোমোজাইগাস অবস্থাতেই জীবের মৃত্যু ঘটায়, হেটারোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটাইতে পারে না। ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট? ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়েছে? এটাই বলছে যে প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হোমোজাইগাস অবস্থাতেই জীবের মৃত্যু ঘটায় এই কারণে। কিন্তু যদি সেটা প্রকট লিথাল জিন হইতো তাহলে হোমোজাইগাস বা হেটারোজাইগাস যে কোনো অবস্থায় জীবের মৃত্যু ঘটাইতো। আচ্ছা, এবার আসো, জাইগোট বা ভ্রূণ অবস্থায় জীব মারা যায় বলে লিথাল জিনের প্রভাব চোখে পড়ে না, অর্থাৎ ভ্রূণ অবস্থায়, মানে সোজা বাংলায় যদি বলি মায়ের পেটে থাকা অবস্থাতেই আসলে সে কি হয়, লিথাল জিনের প্রভাবে কোনো একটা জীব মারা যায়, মানে জন্মের আগেই আসলে মারা যায়, মায়ের পেটে থাকা অবস্থায় মারা যায়। এই জন্য তার প্রভাবটা সাধারণত চোখে পড়ে না, সে আগেই মারা গেছে, ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা গেছে, তুমি দেখো নাই তার, এই জন্য প্রভাবটা চোখে পড়ে না। লিথাল জিনের প্রভাবে মেন্ডেলের যে অনুপাতটা 3:1 ছিল, সেই 3:1 পরিবর্তে এটা হচ্ছে 2:1 অনুপাত হচ্ছে প্রকাশিত হয়, এক্সেপশন। ঠিক আছে, এবার চলে আসো, এবার আসো এটা আমরা একটু দেখি। তাইলে ফরাসি জিনতত্ত্ববিদ লুসিয়েন কুয়োনো সর্বপ্রথম ইঁদুরের গায়ের বর্ণের ক্ষেত্রে লিথাল জিনের উপস্থিতি হচ্ছে লক্ষ্য করেন। তাহলে লুসিয়েন কুয়োনো সর্বপ্রথম ইঁদুরের গায়ের বর্ণের ক্ষেত্রে লিথাল জিনের উপস্থিতি হচ্ছে লক্ষ্য করেন। তার পরীক্ষায় দেখা যায় যে দুইটা হলুদ বর্ণের ইঁদুরের মধ্যে ক্রস করা হলে সবসময় 2:1 অনুপাতে হচ্ছে তোমার হলুদ এবং 11টি রঙের হচ্ছে তোমার ইঁদুর পাওয়া যায়। ঠিক আছে, পরবর্তীতে গবেষকরা প্রমাণ করছে যে দুটি হলুদ বর্ণের ইঁদুরের ক্রস করা হলে 25% ইঁদুর ভ্রূণীয় অবস্থাতেই হচ্ছে মারা যায়। তাই ফিনোটাইপিক অনুপাত তোমার এখানে 3:1 বদলে 2:1 হয়ে আছে। আমি দেখাচ্ছি ব্যাপারটাকে আমি তোমাকে চিন্তা করি। দেখো, আমরা তো এগুলো অনেক বললাম, ঠিক আছে, আমরা এটার জিনতাত্ত্বিক যে ব্যাখ্যা, সেই জিনতাত্ত্বিক ব্যাখ্যাটায় আমরা হচ্ছে তোমার চলে যাই। আসো দেখো, প্রথম কথা হচ্ছে লিথাল জিনের প্রভাবটা, প্রথম হেডলাইনটা দেওয়া হচ্ছে লিথাল জিন। তাইলে এই লিথাল জিনের প্রভাবটা প্রথম লক্ষ্য করেন ফরাসি জিনতত্ত্ববিদ লুসিয়েন কুয়োনো। এটা এমসিকিউতে আসতে পারে। তাহলে লিথাল জিন, এটার প্রভাব প্রথম লক্ষ্য করেন কে? ফরাসি জিনতত্ত্ববিদ লুসিয়েন কুয়োনো। তাহলে লুসিয়েন কুয়োনো প্রথম লিথাল জিনের প্রভাবটা লক্ষ্য করেন। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি? তিনি লক্ষ্য করেন যে প্রকৃতিতে যত হলুদ ইঁদুর আছে, ধরো এই যে বড় হাতের ওয়াই, এটা মনে করো হলুদ বর্ণের জন্য দায়ী জিন। দেখো, তাহলে বড় হাতের ওয়াই হচ্ছে হলুদ বর্ণের জন্য দায়ী জিন, আর ছোট হাতের ওয়াই হচ্ছে 11টি বর্ণের জন্য দায়ী জিন। কি বর্ণ? 11টি বর্ণ। যে 11টি বর্ণের জন্য হচ্ছে দায়ী জিন ছোট হাতের ওয়াই। তাইলে বলো যে হলুদ বর্ণের প্রকৃতিতে যত ইঁদুর আছে, মানে জেরি, তাই না, টম অ্যান্ড জেরি, তাহলে পৃথিবীতে যত জেরি আছে, জেরি কি হলুদ বর্ণের ইঁদুর, তাহলে জেরির মতো হলুদ বর্ণের যত ইঁদুর, তাদের জিনোটাইপ হওয়ার কথা ছিল দুইটাই হচ্ছে বড় হাতের ওয়াই, তাই না? ব্যাপারটা তো তাই হওয়ার কথা ছিল, কারণ বড় হাতের ওয়াই হচ্ছে হলুদ বর্ণের জন্য দায়ী জিন। ঠিক আছে, বাট প্রবলেমটা হচ্ছে এই যে জিনটা, এই জিনটা হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিন হিসেবে কাজ করে। তাহলে আমরা কি জানি যে প্রচ্ছন্ন লিথাল জিন হিসেবে কাজ করলে অবশ্যই হোমোজাইগাস অবস্থায় সেই জীবের মৃত্যু ঘটবে। তার মানে এটা কি একটা হোমোজাইগাস অবস্থা না? তাহলে এই যেহেতু বড় হাতের ওয়াই, এটা আবার প্রচ্ছন্ন লিথাল জিন হিসেবে কাজ করে। লেখো, বড় হাতের ওয়াই, এটা আবার প্রচ্ছন্ন লিথাল জিন
খেয়াল করো, তাহলে বড় হাতের ওয়াই পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখছে এটা আবার প্রচ্ছন্ন লিথাল জিন হিসেবে কাজ করে। এই কারণে দুইটাই যদি বড় হাতের ওয়াই হয় মানে হোমোজাইগাস হয়, তাহলেই সেই জীবের কি হয়? মৃত্যু হয়। তাহলেই সেই জীবটার মৃত্যু হয়। এই জন্য প্রকৃতিতে যত হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তার কোনোটাই হোমোজাইগাস না। কারণ যদি সে হোমোজাইগাস হতো তাহলে প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে মায়ের পেটে থাকা অবস্থায় তার মৃত্যু ঘটতো। তো যেহেতু তার মৃত্যু ঘটে নাই, মানে বাস্তবে আমরা যে হলুদ ইঁদুরগুলোকে দেখতে পাচ্ছি সেগুলো তো মরে নাই, বেঁচে আছে। তাহলে যেহেতু সেগুলো এখনো বেঁচে আছে, তার মানে এগুলোর কোনোটাই প্রচ্ছন্ন না, এগুলো সবই আসলে মানে হেটারোজাইগাস অবস্থায় আছে। ক্রিস্টাল ক্লিয়ার? কারণ এই জিনটা আবার প্রচ্ছন্ন লিথাল জিন হিসেবে কাজ করে। তাহলে আমরা এইমাত্র পড়ছি যে প্রচ্ছন্ন লিথাল জিন হিসেবে কাজ করলে হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটে। তাহলে বাস্তবে যত হলুদ বর্ণের ইঁদুর পাওয়া যায় তার মানে তার কোনোটাই আসলে হোমোজাইগাস না। কারণ যদি সে হোমোজাইগাস হইতো তাহলে সে বেঁচে থাকতে পারতো না। এই জন্য বাস্তবে যত হলুদ ইঁদুর পাওয়া যায় এগুলা সবাই হেটারোজাইগাস। এগুলা সবাই কি? হেটারোজাইগাস। ক্রিস্টাল ক্লিয়ার? এই জন্য এরকম একটা হেটারোজাইগাস হলুদ ইঁদুরকে পিতা আর এরকম একটা হেটারোজাইগাস হলুদ ইঁদুরকে মাথা হিসেবে নিয়ে এখন তুমি ক্রস করো। এখন আমি জানি এখান থেকে তোমাদের একটা কনফিউশন হচ্ছে, ভাইয়া প্রচ্ছন্ন লিথাল জিন হিসেবে যদি কাজ করে কেন এটাকে বড় হাতের অক্ষরে লিখলাম, এটাকে ছোট হাতের অক্ষরে আমরা কেন লিখলাম না? আমি জানি তোমাদের মাথায় এটা আসতেছে যে ভাইয়া বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু প্রচ্ছন্ন লিথাল জিন যদি কেউ হয় তাকে তো আমরা ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি, কেন আমি তাকে হচ্ছে বড় হাতের অক্ষর ওয়াই দিয়ে এবার প্রকাশ করতেছি? এর কারণটা হচ্ছে এখানে এই বড় হাতের ওয়াই আরেকটা কাজ করে, সে হলুদ বর্ণের জন্য দায়ী জিন, আর ছোট হাতের ওয়াই হচ্ছে 11টি বর্ণের জন্য দায়ী জিন। আচ্ছা 11টি বর্ণটা কি? 11টি বর্ণ হচ্ছে কালচে বাদামি বর্ণ, মানে কালোর কাছাকাছি, বুঝছো? কালচে বাদামি, দেখবা যে কালোর কাছাকাছি আর কি একটা বর্ণের জন্য দায়ী। তো বর্ণের ক্ষেত্রে চিন্তা করো, গায়ের রং বা গায়ের বর্ণের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, তাহলে এই বড় হাতের ওয়াইটা হচ্ছে আবার প্রকট জিন হিসেবে কাজ করে। এই বড় হাতের ওয়াই আসলে প্রকট জিন হিসেবেও কাজ করে, প্রচ্ছন্ন জিন হিসেবেও কাজ করে। সে যখন লিথাল জিন হিসেবে কাজ করে তখন সে প্রচ্ছন্ন, কিন্তু সে যখন গায়ের বর্ণের জন্য কাজ করে তখন সে প্রকট কাজ করে। অর্থাৎ বড় হাতের ওয়াই একটা থাকলেই ইঁদুরের গায়ের বর্ণ হচ্ছে হলুদ হয়। মানে দেখো, বড় হাতের ওয়াই চাচ্ছে সে হলুদ হোক, ছোট হাতের ওয়াই চাচ্ছে সে 11টি বর্ণ হোক, কিন্তু আলটিমেটলি সে কি হচ্ছে? সে কিন্তু হলুদ বর্ণ হচ্ছে। তাহলে আলটিমেটলি যেহেতু সে হলুদ বর্ণ হচ্ছে, তাহলে এখানে কার বৈশিষ্ট্য প্রকাশ পাইলো? বড় হাতের ওয়াইয়ের বৈশিষ্ট্য প্রকাশ পাইলো। এই জন্য বড় হাতের ওয়াই হচ্ছে আসলে এখানে গায়ের বর্ণের জন্য প্রকট জিন হিসেবে কাজ করে। বুঝতে পারছো? আর গায়ের বর্ণের জন্য যেহেতু সে প্রকট জিন হিসেবে কাজ করে, এই জন্য এটারে বড় হাতের অক্ষরে লিখছি। ক্রিস্টাল ক্লিয়ার? বুঝছো? এই জন্য গায়ের বর্ণের মানে বড় হাতের ওয়াই হলুদ কালার তৈরি করতে চায়, ছোট হাতের ওয়াই হচ্ছে 11টি বা কালচে বাদামি বর্ণ তৈরি করতে চায়। কিন্তু যখন একটা বড় হাতের ওয়াই এবং একটা ছোট হাতের ওয়াই থাকে, আলটিমেটলি ইঁদুরের গায়ের বর্ণ হলুদ হয়। তার মানে বড় হাতের ওয়াই ওর বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে, এই জন্য সে প্রকট, সে গায়ের বর্ণের জন্য প্রকট, এই জন্য তার বড় হাতের অক্ষরে লেখা হয়েছে। কিন্তু সে যখন আবার লিথাল জিন হিসেবে কাজ করে তখন সে প্রচ্ছন্ন। এই জন্য এই বড় হাতের ওয়াই যখন হোমোজাইগাস অবস্থায় থাকে, প্রচ্ছন্ন লিথাল জিন হোমোজাইগাস অবস্থায় থাকলে জীবের মৃত্যু ঘটে। এই জন্য প্রকৃতিতে যত জীবন্ত হলুদ ইঁদুর পাবা এগুলার একটাও আসলে হোমোজাইগাস না, কারণ হোমোজাইগাস হইলে সে আগেই মারা যাইতো। এই জন্য এগুলো সব হেটারোজাইগাস। এই জন্য এবার আমরা একটা হেটারোজাইগাস হলুদ ইঁদুরকে হচ্ছে পিতা, আবার একটা হেটারোজাইগাস হলুদ ইঁদুরকে আমরা মাথা হিসেবে নিয়ে আমরা ক্রস করতেছি। এই যে, তাহলে বলো এখন বাকিটা তো তোমাদের জন্য ইজি। এখান থেকে দুই ধরনের গ্যামিট আসবে, গ্যামিট বা জনন কোষ আসবে। জনন কোষ কি? হ্যাপ্লয়েড। তাহলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেলে জিনের সংখ্যাও অর্ধেক হয়ে যাবে। তাহলে 2-এর অর্ধেক কত? 1। তাহলে একটা একটা করে জিন হচ্ছে জনন কোষে প্রবেশ করবে। তাহলে এখানেও সেম, মায়ের থেকেও যে ডিম্বাণু তৈরি হবে, তাহলে একটা একটা করে জিন হচ্ছে ডিম্বাণুতে হচ্ছে প্রবেশ করবে। ঠিক আছে? এবার আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা একটা চেকার বোর্ডে হচ্ছে দেখাইতে পারি। ঠিক আছে? তাহলে এবার আমরা এটাকে কি করতে পারি? চেকার বোর্ডে হচ্ছে আমরা দেখাইতে পারি। আচ্ছা, হোয়াট ইজ চেকার বোর্ড? মানে আমি চেক করব আর কি। একটা বোর্ড আঁকো 3x3। ঠিক আছে? দাঁড়াও, 3x3-এর একটা হচ্ছে একটা বোর্ড আঁকো। চলো আমরা একটা বোর্ড আঁকি। দাঁড়াও,
এখন আমরা একটা চেকার বোর্ড আঁকবো 3x3 হ্যাঁ, অর্থাৎ 3টা কলাম থাকবে, 3টা সারি থাকবে। একটা বক্স স্কোয়ার আঁকো হ্যাঁ, 3টা কলাম থাকবে, 3টা সারি থাকবে। এখন প্রথম ঘরটাকে হচ্ছে তুমি ভাগ করো। প্রথম ঘরটাকে ভাগ করে দেখো পিতা থেকে যে শুক্রাণু দুইটা আসছে, একটা হচ্ছে বড় হাতের ওয়াই জিন বহন করে আর একটা হচ্ছে ছোট হাতের ওয়াই জিন বহন করে। তাহলে এখানে তুমি পিতার চিহ্ন দাও, পিতা প্রথম ঘরটাকে, আর এটাকে হচ্ছে মাতার চিহ্ন দাও। তাহলে এখানে পিতার চিহ্ন দিছো মানে হচ্ছে এই বরাবর তুমি পিতার শুক্রাণুগুলার লিখবা। তাহলে পিতার প্রথম শুক্রাণুতে হচ্ছে ওয়াই বড় হাতের ওয়াই জিন বহন করে, আর পিতার দ্বিতীয় শুক্রাণুতে হচ্ছে ছোট হাতের ওয়াই জিন বহন করে। আর এই বরাবর হচ্ছে মাতার ডিম্বাণুগুলা হচ্ছে লিখবা। তাহলে মাতার প্রথম ডিম্বাণুতে হচ্ছে বড় হাতের ওয়াই, মাতার দ্বিতীয় ডিম্বাণুতে হচ্ছে ছোট হাতের ওয়াই জিন বহন করে। আমরা এগুলো দেখছি হ্যাঁ, এটাকে একটু সুন্দর করে দেই। এবার বলো তাহলে এই ঘরে পিতার এই শুক্রাণুর সাথে মাতার এই ডিম্বাণুর মিলন হবে। তাহলে পিতার এই শুক্রাণুর সাথে মাতার এই ডিম্বাণু মিলন হয়ে যে বংশধর তৈরি হবে তাদের জিনোটাইপ হবে ওয়াই ওয়াই। বাট আমরা বলছিলাম এটা আবার প্রচ্ছন্ন লিথাল জিন হিসেবে কাজ করে। তাহলে প্রচ্ছন্ন লিথাল জিন যখন হোমোজাইগাস অবস্থায় থাকে তখন ও চাচ্ছে তুই মারা যা, ও চাচ্ছে তুই মারা যা। তাহলে দুইটাই যদি চায় তুই মারা যা, সে কি বাঁচার কোনো সুযোগ আছে? নাই। তার মানে এই ইঁদুরটা মৃত হবে, অর্থাৎ এটা মায়ের পেটে থাকা অবস্থায় এই ইঁদুরটা আসলে মারা যাবে। এটা পৃথিবীর মুখই দেখবে না, আলোর মুখই দেখবে না, সে মায়ের পেটে থাকা অবস্থায় মারা যাবে, এই ইঁদুরটা মৃত হবে। এবার আসো এই বক্সে চিন্তা করো, এই বক্সটা হচ্ছে পিতার এই শুক্রাণু আর মাতার এই ডিম্বাণু। তাহলে পিতার এই শুক্রাণু আর মাতার এই ডিম্বাণু মিলে বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই। তাহলে এটা হচ্ছে হলুদ বর্ণ হবে, ওই যে হলুদ বর্ণ। আবার এই বক্সটা চিন্তা করো, পিতার এই শুক্রাণু মাতার এই ডিম্বাণু। তাহলে মাতার ডিম্বাণু বড় হাতের ওয়াই, তুমি সবসময় বড় হাতের অক্ষরগুলোর আগে লিখবা, ছোট হাতের অক্ষরগুলোর পরে লিখবা। তাহলে এটাও হলুদ বর্ণ হবে। আর এবার আসো লাস্টেরটা, লাস্টের ঘরে দেখো ছোট হাতের ওয়াই, এটাও ছোট হাতের ওয়াই। তাহলে দুইটাই ছোট হাতের ওয়াই। আর আমরা বলছিলাম যে ছোট হাতের ওয়াই হচ্ছে চায় 11টি বর্ণ হোক। তাহলে দুইটাই যখন ছোট হাতের ওয়াই হয়ে যাবে তার মানে সেটা 11টি বা কালচে বেগুনি বর্ণ ধারণ করবে। তাহলে এই ইঁদুরটার কালার হবে হচ্ছে 11টি বা কালচে বাদামি বর্ণ, কালচে বেগুনি না, কালচে বাদামি বর্ণ হচ্ছে সে ধারণ করবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে তোমার ব্যাপার আর কি। ক্লিয়ার? এখন তোমরা আবার আমাকে বলতে পারো যে ভাইয়া এই ইঁদুরটা মারা যাবে না, এটাও তো হোমোজাইগাস। না, এই ছোট হাতের ওয়াই কোনো লিথাল জিন না, ছোট হাতের ওয়াই এটা কোনো লিথাল জিন না, এই জন্য এই ইঁদুরটা ঠিকই বেঁচে থাকবে। ঠিক আছে, এবং এটা 11টি বর্ণ হবে, যেহেতু দুইটাই ছোট হাতের ওয়াই, প্রত্যেকেই চায় সে 11টি বর্ণ হোক, এই জন্য তার গায়ের কালারটা 11টি বা কালচে বাদামি বর্ণ হবে। ওকে, তাইলে দেখো এবার যদি আমি ফিনোটাইপিক অনুপাত বের করি, তাহলে এবার যদি আমি ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপ মানে কি? ফিনোটাইপ মানে হচ্ছে আসলে বাহ্যিক বৈশিষ্ট্য। ফিনোটাইপ আসলে হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্য চিন্তা করলে একটা হচ্ছে মায়ের পেটে থাকা অবস্থায় মারা যাচ্ছে, মানে সে হিসাবেই আসবে না, ও জন্মের আগেই মারা যাচ্ছে মানে ও হিসাবেই বাদ। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্য চিন্তা করলে দুইটা ইঁদুর বাইরে থেকে দেখলে হলুদ কালার, তাহলে দুইটা ইঁদুর হচ্ছে বাইরে থেকে দেখতে হলুদ কালার, আর একটা ইঁদুর হচ্ছে বাইরে থেকে দেখতে 11টি কালার। তার মানে বাহ্যিক বৈশিষ্ট্য চিন্তা করলে দুইটা হলুদ একটা 11টি, তার মানে ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপিক বলতে বোঝায় বাহ্যিক বৈশিষ্ট্য। ফিনোটাইপ মানে তোমাদেরকে পড়াইছি, প্রথম ক্লাসটা দেখবা, ফিনোটাইপিক শব্দের মানে হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, প্রথম ক্লাসে পড়াইছি এগুলা। হ্যাঁ, এই টার্মগুলা যখন আমরা পড়াইছি, ফিনোটাইপ কি, জিনোটাইপ কি। ওকে, তাইলে দেখো বাহ্যিক বৈশিষ্ট্য চিন্তা করলে এদের অনুপাতটা আসতেছে হচ্ছে আসলে 2:1। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী অনুপাত আসার কথা ছিল 3:1, তবে একটা ইঁদুর মারা যাওয়ার কারণে এবার বাহ্যিক বৈশিষ্ট্য বা ফিনোটাইপিক অনুপাত আসতেছে 2:1। এই জন্য এটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। তাহলে ক্রিস্টাল ক্লিয়ার? পারা যাবে? তাহলে বুঝছো? এই তো একদম ইজি। ঠিক আছে, ওকে। তাহলে 3টা সারি 3টা কলাম নিলা, নিয়ে একটাকে ভাগ করলা, করে এই বরাবর হচ্ছে পিতার শুক্রাণু আর এই বরাবর হচ্ছে মাতার ডিম্বাণু নিয়ে দেন এই ঘরটা হচ্ছে এই শুক্রাণু এই ডিম্বাণু, এই ঘরটা হচ্ছে এই শুক্রাণু এই ডিম্বাণু,
এই ঘরটা হচ্ছে এই শুক্রাণু এই ডিম্বাণু, আর বড় হাতের অক্ষরগুলোকে আগে লিখবা। এই ঘরটা হচ্ছে এই শুক্রাণু এই ডিম্বাণু, ঠিক আছে? এইভাবে হচ্ছে তোমরা লিখে ফেলবা, শেষ। তাহলে ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে দেখো এই যে এই জিনিসটাই এখানে বলা হয়েছে। দেখো এই যে পুরুষ হলুদ ইঁদুর, তাহলে এটার জিনোটাইপ হবে বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই। স্ত্রী হলুদ ইঁদুর, এটার জিনোটাইপ হবে বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই। তাহলে এখান থেকে যে গ্যামিট বা জনন কোষ পাওয়া যাবে, একটা হচ্ছে বড় হাতের ওয়াই, একটা হচ্ছে ছোট হাতের ওয়াই। একটা বড় হাতের ওয়াই, একটা ছোট হাতের ওয়াই। তারপরে দেখো এই যে চেকার বোর্ডের মাধ্যমে যদি দেখাও, এই বরাবর হচ্ছে পিতার শুক্রাণু, ঠিক আছে? আর এই বরাবর হচ্ছে মাতার ডিম্বাণু। তাহলে প্রথমটা হচ্ছে দেখো এই যে ওয়াই ওয়াই, ঠিক আছে? আর এই যে লাস্টেরটা হচ্ছে 11টি বর্ণ। দেখছো এটা কালোর মতোই আর কি, দেখতে অনেকটা কালোর মতোই, ঠিক আছে? কালচে বাদামি আর কি। আর দেখো একটা ইন্টারেস্টিং জিনিস দেখবা, এটা দেখে আমি অনেকক্ষণ হাসছিলাম যখন আমি নিজে ইন্টারেস্ট স্টুডেন্ট ছিলাম, আমি অনেক হাসছি যে মৃত ইঁদুরের এই জায়গাটায় ক্রস দিয়ে দিলেই হইতো, কিন্তু সেই জায়গায় দেখো বইয়ের ছবিটায় ইঁদুরটারে উল্টা আঁকছে। মানে আমি এটা দেখে হাসছি এই কারণে যে কবে থেকে কোনো একটা প্রাণীকে উল্টা আঁকলে সেটাকে মৃত বুঝায়। মানে উল্টা, মানে একটা প্রাণী মারা গেছে ভাই, ওটারে তো ক্রস দিলেই বুঝতাম যে মারা গেছে, অথচ বইয়ে উল্টা করে আঁকছে। মানে একটা ইঁদুর উল্টা করে আঁকছে, মানে বুঝাচ্ছে কি ইঁদুরটা মরে উল্টা করে পড়ে আছে না। এটা পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে এটার ব্যাখ্যা এটাই হইতে পারে যে ইঁদুরটা ময়রা উল্টা পড়ে আছে দেখে এটারে মৃত ইঁদুরটারে উল্টা করে আঁকছে। যাই হোক, সমস্যা নাই। ঠিক আছে, এই হচ্ছে তাহলে লিথাল জিনের হচ্ছে তোমার প্রভাব। পারা যাবে না, একদম সহজ। আচ্ছা, এবার চলে আসো সেমি লিথাল জিন, আর একটা হচ্ছে সাব ভাইটাল জিন। চলো, বায়োলজিতে একটা কথা সবসময় মনে রাখবা, সেমি শব্দের মানে হচ্ছে অর্ধেক। যেমন সেমি ফাইনাল মানে কি জানো? অর্ধেক ফাইনাল, তাই না? তাহলে বায়োলজিতে সেমি শব্দের মানে অর্ধেক, যেমন সেমি ফাইনাল মানে আসলে অর্ধেক ফাইনাল, ফাইনালের আগে অর্ধেক ফাইনাল। তাহলে সেমি মানে অর্ধেক, অর্ধেক মানে কি 50%। তাইলে যে সমস্ত, দেখো যেসব লিথাল জিনের প্রভাবে 50%-এর বেশি জীব মারা যায়, সেগুলোকে এই কারণে সেমি লিথাল জিন বলে। সেমি শব্দের মানে অর্ধেক বা 50%। তাহলে যেসব লিথাল জিনের কারণে 50%-এর বেশি জীব মারা যায়, অর্থাৎ ওই লিথাল জিন কোনো জীবের দেহে থাকলে 50%-এর বেশি জীব, মানে 100টা জীবের মধ্যে মনে করো লিথাল জিন আছে, এর মধ্যে তাহলে 50%-এরও বেশি জীব মারা যাবে। ওই ধরনের লিথাল জিনকে তোমার বলা হয় সেমি লিথাল জিন। সেমি মানে অর্ধেক, মানে 50%। তাহলে পারা যাবে না, যেসব লিথাল জিনের প্রভাবে 50%-এর বেশি জীব মারা যায় তাকে সেমি লিথাল জিন বলে। আর বায়োলজিতে সাব শব্দের মানে হচ্ছে নিচে বা কম। এই ক্ষেত্রে কম বলতে আসলে 50%-এর কম বোঝাচ্ছে। বুঝতে পারছো? এই ক্ষেত্রে কম বলতে আসলে কি বোঝাচ্ছে? 50%-এর কম বোঝাচ্ছে। তাহলে দেখো, যেসব লিথাল জিনের প্রভাবে 50%-এর কম সংখ্যক জীব মারা যায় সেগুলোকে সাব ভাইটাল জিন বলে। তাহলে বুঝছো, সাব শব্দের মানে নিচে বা কম, অর্থাৎ 50%-এর কম। তাহলে যেসব লিথাল জিনের প্রভাবে 50%-এর কম সংখ্যক জীব মারা যায় সেগুলোকে সাব ভাইটাল জিন বলে। ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, এবার আসো ড্রসোফিলা। এটা এক ধরনের মাছির নাম। এই ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী একটা লিথাল জিন, যেটা হচ্ছে সাব ভাইটাল ধরনের। আর মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন হচ্ছে সেমি লিথাল ধরনের। তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে একটা সেমি লিথাল জিনের এক্সাম্পল বলো। মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিনটা হচ্ছে সেমি লিথাল ধরনের। এটা মনে রাখার টেকনিক আছে, সিমো হিমো, তুমি এমনি মনে রাখবা, ছন্দের মতো মিল আছে, বুঝছো? যে তুমি আমার সিমো, আমি তোমার হিমো। ঠিক আছে? তাহলে সিমো হিমো, সিমো হিমো। সিমো তো হচ্ছে সেমি লিথাল জিন, হিমো তো হচ্ছে হিমোফিলিয়া। তাহলে মানুষের হিমোফিলিয়া রোগ সৃষ্টিকারী লিথাল জিন হচ্ছে সিমো, মানে সেমি লিথাল ধরনের, বুঝছো? আর ড্রসোফিলা একটা মাছি, এই মাছির একটা লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী লিথাল জিন হচ্ছে সাব ভাইটাল ধরনের, অর্থাৎ এই লিথাল জিনের কারণে 50%-এরও কম মারা যায় ড্রসোফিলা মাছি। কিন্তু হিমোফিলিয়ার রোগ সৃষ্টিকারী লিথাল জিনের কারণে 50%-এর বেশি মানুষ হচ্ছে মারা যায়। ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে সেমি লিথাল জিন আর ড্রসোফিলা মাছির লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী। আচ্ছা, হোয়াট ইজ লুপ্তপ্রায়
ডানা সৃষ্টিকারী লিথাল জিন। আচ্ছা, লুপ্তপ্রায় মানে হচ্ছে ওইটা যদি একটা মাছি হয়, মাছির কি থাকে, ডানা থাকে, তবে এই লিথাল জিনের কারণে সেই মাছির ডানাটা অলমোস্ট বিলুপ্ত হয়ে যায়। লুপ্তপ্রায় মানে হচ্ছে নাই হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়। লুপ্ত মানে আসলে বিলুপ্ত। অর্থাৎ এই লিথাল জিন যদি কোনো ড্রসোফিলা মাছিতে পাওয়া যায়, তাহলে সেই ড্রসোফিলা মাছির ডানাটা অলমোস্ট নষ্ট হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়, ডানা থাকে না বললেই চলে। এটাকেই বলা হয় লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী। বুঝতে পারছো? লুপ্তপ্রায় শব্দের মানে হচ্ছে যেটা বিলুপ্ত হয়ে গেছে অথবা নাই বললেই চলে, অর্থাৎ ওই মাছির তখন ডানা থাকে না বা বিলুপ্ত হয়ে যায়। এই রোগটাকে বলা হয় লুপ্তপ্রায় ডানা সৃষ্টিকারী জিন। এই জিনের কারণে 50%-এর কম হচ্ছে ড্রসোফিলা মাছি মারা যায়, এই জন্য এটা সাবভাইটাল লিথাল জিন। ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট। দেখো, ক্লাসের পর ক্লাসে মুখস্থ হচ্ছে, ইটস ন্যানো রিক্যাপ টাইম। বারবার ন্যানো রিক্যাপের মাধ্যমে তোমাদেরকে কিন্তু মুখস্থ করায় দিচ্ছি। তাহলে বইটা কিন্তু আর ক্লাসের পরে খুব একটা পড়া লাগবে না, একটু রিডিং দিবা খালি বইটা 10 মিনিট, তাইলেই হবে, দেখবা সব মুখস্থ করায় দিচ্ছি। এবার চলে আসো, মানুষের লিথাল জিন ঘটিত কয়েকটি হচ্ছে বংশগত রোগের নাম হচ্ছে এখন আমরা পড়ব। প্রথমে চলে আসা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসা শব্দের মানে হচ্ছে ভূমধ্য সাগর বোঝায়। অর্থাৎ থ্যালাসেমিয়া এই রোগটা ভূমধ্য সাগরীয় অঞ্চলে অর্থাৎ তুরস্ক, গ্রিস এই সমস্ত দেশগুলোতে হচ্ছে বেশি পাওয়া যায় দেখে এই রোগটার নামই হয়ে গেছে থ্যালাসেমিয়া। বুঝতে পারছো? থ্যালাসা শব্দের মানে হচ্ছে সাগর। এখানে সাগর বলতে আসলে ভূমধ্য সাগরকে বোঝানো হচ্ছে। তোমরা যদি পৃথিবীতে ম্যাপ দেখো, ভূমধ্য সাগরীয় তীরবর্তী দেশগুলোর নাম হচ্ছে তোমার তুরস্ক, গ্রিস, মিশর, ঠিক আছে? এগুলো সব ভূমধ্য সাগরীয় হচ্ছে দেশ। তাইলে এই ভূমধ্য সাগরীয় অঞ্চলের দেশগুলোতে এই রোগটা সবচেয়ে বেশি পাওয়া যায় দেখে রোগের নামই হয়ে গেছে থ্যালাসেমিয়া। থ্যালাসা মানে ভূমধ্য সাগর। তাহলে এই সমস্ত প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে শিশুদের হচ্ছে এই রোগটা হয়, এটা বাচ্চাদের। এই রোগ হইলে হচ্ছে তোমার কিছু বৈশিষ্ট্য দেখবা, রক্তাল্পতা, যকৃত স্ফীতি, প্লীহা স্ফীতি, দেহের বৃদ্ধি হচ্ছে ব্যাহত হওয়া, মাথা বড় হয়ে যাওয়া, লোহিত রক্তকণিকা ছোট হয়ে যাওয়া, সংখ্যায় কমে যাওয়া হচ্ছে এই রোগের প্রধান লক্ষণ। আচ্ছা, এই রোগটা আসলে জিনিসটা কি, বেসিকটা একটু বুঝো। যার থ্যালাসেমিয়া হয়, বলো তো, আমাদের যে হিমোগ্লোবিন, তোমরা তো জানো আমাদের হিমোগ্লোবিন কিন্তু 4টা চেইন দ্বারা গঠিত। হিমোগ্লোবিন কয়টা চেইন দ্বারা গঠিত? 4টা চেইন দ্বারা গঠিত। 2টা আলফা চেইন, 2টা বিটা চেইন। লেখো তাহলে এগুলো একটু তোমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। ধরো তাহলে মানব দেহের হিমোগ্লোবিন এরকম 4টা পলিপেপটাইড চেইন দ্বারা গঠিত। এর মধ্যে 2টা হচ্ছে আলফা চেইন। ধরো এই সাদাগুলা হচ্ছে আলফা চেইন, আর এই সবুজগুলা হচ্ছে তোমার ধরো বিটা চেইন। তাহলে আমি কি বলছি যে একটা হিমোগ্লোবিন হচ্ছে এরকম 4টা পলিপেপটাইড চেইন দ্বারা গঠিত। এই জন্য হিমোগ্লোবিন কেমনে লেখা হয়? আলফা 2 বিটা 2, অর্থাৎ 2টা আলফা চেইন, 2টা বিটা চেইন, এই 4টা পলিপেপটাইড চেইন মিলে একটা হিমোগ্লোবিন অণু গঠিত হয়। বুঝতে পারছো? আচ্ছা, কিন্তু থ্যালাসেমিয়া হইলে কি হয় জানো? থ্যালাসেমিয়া হইলে একটু দেখো, যখন কোনো একটা মানুষের হচ্ছে থ্যালাসেমিয়া হয়, এটা একটা জেনেটিক্যাল রোগ, বুঝতেই পারতেছো, জিন ঘটিত একটা রোগ। তো থ্যালাসেমিয়া হলে হইলে আলফা অথবা বিটা এই 2টা চেইনের নর্মালি যে কোনো একটা চেইনের পরিমাণ হচ্ছে অনেক কমে যায়। তাহলে থ্যালাসেমিয়া রোগ হলে আলফা অথবা বিটা এই 2টা চেইনের যে কোনো একটা চেইনের হচ্ছে উৎপাদন অনেক কমে যায়। তাহলে যে কোনো একটা চেইনের যদি উৎপাদন অনেক কমে যায়, ধরো কথার কথা বিটা চেইনের উৎপাদন যদি অনেক কমে যায়, তখন তার হিমোগ্লোবিনটা শুধু আলফা চেইন দিয়ে গঠিত হবে। 4টা পলিপেপটাইড চেইন দিয়ে একটা হিমোগ্লোবিন গঠিত হয়। এখন থ্যালাসেমিয়া হইলে হয় তোমার আলফা চেইনের উৎপাদন একদম কমে যাবে, অথবা বিটা চেইনের উৎপাদন হচ্ছে শরীরের মধ্যে একদম কমে যাবে। ধরো কোনো কারণে তার বিটা চেইনের উৎপাদন হচ্ছে একদম কমে গেছে, তাহলে তার শরীরে শুধু আলফা চেইন থাকবে, তখন তার 4টা চেইনই হবে হচ্ছে আলফা চেইন। আর 4টা চেইন যদি আলফা চেইন দিয়ে গঠিত হয়, ওই হিমোগ্লোবিনটা মানে ঠিকমতো কাজ করে না, অকার্যকর হিমোগ্লোবিন হয়। তাহলে 4টাই যদি তখন আলফা চেইন দিয়ে গঠিত হয়, তখন
যেই হিমোগ্লোবিন তৈরি হয় সেই হিমোগ্লোবিনটা হচ্ছে অকার্যকর বা নষ্ট হিমোগ্লোবিন হয়। এখন বলো হিমোগ্লোবিন যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে তার হিমোগ্লোবিন কই থাকে? লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলের মধ্যে। লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, সংক্ষেপে কি বলা হয়? আরবিসি, রেড ব্লাড সেল। তাহলে হিমোগ্লোবিন যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তার লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল বা আরবিসি এটাও নষ্ট হয়ে যায়। তাহলে তার আরবিসি নষ্ট হয়ে গেলে বলো সে রক্ত শূন্যতায় ভুগবে না? লোহিত রক্তকণিকা যদি কোনো কারণে কমে যায় তাহলে সে কি হবে? রক্ত শূন্যতায় ভুগবে। এই জন্য দেখো তার আরবিসি বা রেড ব্লাড সেল ছোট হয়ে যায়, নষ্ট হয়ে যায় দেখে হচ্ছে সংখ্যায় কমে যায়, ফলে সে রক্ত শূন্যতায় হচ্ছে ভুগে। আর একটা মানুষ যখন রক্ত শূন্যতায় ভুগবে, এই যে দেখো রক্তাল্পতায় ভুগবে, বুঝতে পারতেছো? তখন তার বেশি বেশি করে রক্ত শূন্যতায় সে বেশি বেশি করে কি করবে? রক্ত শূন্যতায় হচ্ছে তোমার ভুগবে। তো রক্ত শূন্যতায় ভুগার কারণে তার রক্তাল্পতা হবে, লোহিত রক্তকণিকা ছোট হয়ে যাবে, সংখ্যায় কমে যাবে। আর লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের কাজ কি? শরীরের বিভিন্ন জায়গায় হচ্ছে অক্সিজেন সরবরাহ করা। তাহলে এইগুলো যদি কোনো কারণে কমে যায় তাহলে তার শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেন সরবরাহ করার পরিমাণ হচ্ছে তোমার কমে যাবে। আর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ঠিকমতো অক্সিজেন যদি না যায় তাহলে দেহের বৃদ্ধি কি ঠিকমতো হবে? হবে না। এই জন্য দেহের বৃদ্ধি হচ্ছে তোমার ব্যাহত হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আর এই যে লোহিত রক্তকণিকা, বলতো লোহিত রক্তকণিকা যে নষ্ট হয়ে যায়, এই লোহিত রক্তকণিকা কোথায় যে নষ্ট হয় বলতো? এটা মানব দেহের দুইটা অঙ্গ আছে, যেই দুইটা অঙ্গে এই লোহিত রক্তকণিকা হচ্ছে নষ্ট হয়। সেই দুইটা অঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম হচ্ছে যকৃৎ, আর একটা অঙ্গের নাম হচ্ছে তোমার প্লীহা। তাহলে এই যে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় বা নষ্ট হয়, এগুলো বেশি বেশি করে নষ্ট হবে হচ্ছে যকৃৎ এবং প্লীহাতে যে। কোথায়? যকৃৎ ও প্লীহাতে যে। তাহলে লোহিত রক্তকণিকা নষ্ট হবে কোথায় যে? বেশি বেশি যকৃৎ ও প্লীহাতে যে নষ্ট হয়। এখন বলো তাহলে এই যে যকৃৎ ও প্লীহাতে যে বেশি বেশি করে নষ্ট হবে, তাহলে যকৃৎ এবং প্লীহাকে তখন বেশি বেশি কাজ করতে হবে, কারণ এত বেশি বেশি লোহিত রক্তকণিকাকে ধ্বংস করতে গেলে এই দুইটা অঙ্গকে অনেক বেশি কাজ করতে হবে। আর মানব দেহে যেই অঙ্গ বেশি বেশি কাজ করে সেই অঙ্গ হচ্ছে ফুলে যায়। যেমন দেখবা যারা জিমে যায়, যারা রেগুলার হচ্ছে ব্যায়াম করে, দেখবা ওদের মাসেল কিন্তু অনেক পুরু হয়। কেন ওদের মাসেল পুরু হয়? কারণ ওরা অনেক বেশি হচ্ছে এই মাসেলকে দিয়ে কাজ করায়। এটাই হচ্ছে আমাদের মানব দেহের বৈশিষ্ট্য। মানব দেহের যেই অঙ্গ যত বেশি ব্যবহৃত হবে সেই অঙ্গ তত বেশি ফুলে যায়। তাহলে সেই ক্ষেত্রে যকৃৎ এবং প্লীহা অনেক বেশি ব্যবহৃত হওয়ার কারণে এরা ফুলে যাবে, মানে স্ফীত হয়। এই জন্য থ্যালাসেমিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যকৃৎ স্ফীতি এবং প্লীহা স্ফীতি হয়, মানে এগুলা ফুলে যায় বেশি বেশি কাজ করার জন্য। এবং আলটিমেটলি আক্রান্ত যে রোগী, সেই আক্রান্ত রোগীর শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়, কারণ হিমোগ্লোবিন নষ্ট হয়ে যাচ্ছে, ফলে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারছে না বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। এই জন্য শিশু অবস্থাতেই সাধারণত রোগী হচ্ছে তোমার মারা যায়। ক্রিস্টাল ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাপার। তাহলে ইটস ন্যানো রিক্যাপ টাইম। আরেকবার বলি, থ্যালাসা শব্দের মানে হচ্ছে ভূমধ্যসাগর। এটা ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলগুলোতে হচ্ছে সবচেয়ে বেশি হয় এই রোগটা, এই জেনেটিক রোগটা বা জিনগত রোগটা। এটা একটা প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হয়, ঠিক আছে, এই জেনেটিক রোগটা। তো এটা জিনিসটা কি, রোগটা কিভাবে, রোগের লক্ষণগুলো কিভাবে হয় দেখো, একটার সাথে আরেকটা মিল আছে। তুমি খালি মনে রাখবা থ্যালাসেমিয়া হইলে তার শরীরে হচ্ছে আলফা পলিপেপটাইড চেইন অথবা বিটা পলিপেপটাইড চেইনের উৎপাদন হচ্ছে একদম কমে যায়। কিন্তু আমরা জানি যে একটা হিমোগ্লোবিন 4টা পলিপেপটাইড চেইন দিয়ে গঠিত, 2টা আলফা চেইন 2টা বিটা চেইন। এখন তার শরীরে যদি থ্যালাসেমিয়া রোগ হয় তাহলে হয় আলফা চেইন নয়তো বিটা চেইনের উৎপাদন হচ্ছে অনেক কমে যাবে। যদি কোনো কারণে বিটা চেইনের উৎপাদন যদি অনেক কমে যায় তাহলে তার শরীরে শুধু আলফা চেইন কাজ করবে, ফলে তার 4টা চেইন, ওই হিমোগ্লোবিনের 4টা চেইনই হবে হচ্ছে আলফা চেইন, অর্থাৎ আলফা 4 হবে। বা যদি কোনো কারণে তার আলফা চেইনের উৎপাদন একদম কমে যায় তাহলে তার শরীরে শুধু বিটা চেইন থাকবে, তার হিমোগ্লোবিনের 4টা চেইনই হবে তখন বিটা চেইন।
যাই হোক না কেন এরকম একটা স্ট্রাকচার হইলে সেই হিমোগ্লোবিনটা ঠিকমতো কাজ করতে পারে না, হিমোগ্লোবিনটা নষ্ট হয়ে যায় খুব বেশি বেশি। আর হিমোগ্লোবিন নষ্ট হয়ে যাওয়া মানে হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায়, ফলে লোহিত রক্তকণিকা অনেক বেশি নষ্ট হয়ে যায়, ফলে সেই রোগীটা রক্তশূন্যতা বা রক্তাল্পতায় ভোগে। আবার এই এত বেশি লোহিত রক্তকণিকা এটা কোথায় যেয়ে নষ্ট হয়? এমনি এমনি তো নষ্ট হবে না, এগুলো নষ্ট হয় হচ্ছে যকৃৎ এবং প্লীহাতে যেয়ে। ফলে যকৃৎ এবং প্লীহাকে অনেক বেশি কাজ করতে হচ্ছে। আর মানব দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যত বেশি কাজ করবে সেটা তত বেশি ফুলে যাবে। এই জন্যই দেখবা ব্যায়াম করলে আমাদের পেশি ফুলে যায়, কারণ ব্যায়াম করলে তুমি এই হাতের পেশিগুলোকে অনেক বেশি ব্যবহার করতেছো দেখে পেশি ফুলে গেছে। সেমভাবে যকৃৎ এবং প্লীহা অনেক বেশি কাজ করার কারণে যকৃৎ এবং প্লীহা ফুলে যায় বা স্ফীত হয়, এটাকেই বলা হয় যকৃৎ স্ফীতি এবং প্লীহা স্ফীতি হয়। আর হিমোগ্লোবিন নষ্ট হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ঠিকমতো অক্সিজেন যাচ্ছে না, সুতরাং দেহের বৃদ্ধি ব্যাহত হবে এবং আক্রান্ত রোগী শিশু অবস্থাতেই সাধারণত মারা যায়। এটাই হচ্ছে থ্যালাসেমিয়া। দেখছো তাহলে বৈশিষ্ট্যগুলা লিঙ্ক করে পড়ো, একদম মুখস্থ হয়ে গেছে। এইবার চলে আসো সিকল সেল অ্যানিমিয়া। আচ্ছা, সিকল সেল অ্যানিমিয়া, সিকল শব্দের মানে হচ্ছে কাস্তে বা কাঁচি, কাস্তে বা হচ্ছে ধান কাটার কাঁচি। তোমরা কি কেউ ধান কাটার হচ্ছে কাঁচি দেখছো গ্রামে? ধান কাটে যে কাঁচি দিয়ে, সেটা কি দেখছো কেউ? সিকল শব্দের বাংলা হচ্ছে কাস্তে বা ধান কাটার কাঁচি। অর্থাৎ এই রোগটা হইলে লোহিত রক্তকণিকার নর্মাল আকার কি বলো তো? লোহিত রক্তকণিকাকে তোমরা দেখছো দ্বিঅবতল চাকতির মতো দেখতে, তাহলে একটা লোহিত রক্তকণিকা দেখতে হচ্ছে দ্বিঅবতল চাকতির মতো, তাই না? কিন্তু এই সিকল সেল অ্যানিমিয়া হইলে সেক্ষেত্রে লোহিত রক্তকণিকার যে নর্মাল আকৃতি, সেই নর্মাল আকৃতিটা পরিবর্তন হয়ে যায়। নর্মাল আকৃতি পরিবর্তন হয়ে সে ধান কাটার কাস্তের মতো আকৃতি ধারণ করে, এই যে ধান কাটার কাস্তে। তাহলে লোহিত রক্তকণিকার নর্মাল শেপ হচ্ছে দ্বিঅবতল চাকতির মতো, অথচ এই রোগ হইলে সে ধান কাটার কাঁচি বা কাস্তের মতো আকৃতি ধারণ করে। এই জন্য এটাকে বলা হয় সিকল সেল অ্যানিমিয়া। অর্থাৎ এই রোগ হইলে লোহিত রক্তকণিকা বা আরবিসি ধান কাটার কাস্তে বা সিকল আকৃতি ধারণ করে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এই যে দেখো আরবিসি সিকল বা কাস্তে আকৃতি ধারণ করে এবং এইরকম একটা আকৃতি ধারণ করার কারণে সে খুব দ্রুত হচ্ছে ভেঙে যায়। কি হয়? সে খুব দ্রুত হচ্ছে ভেঙে যায়। ঠিক আছে? ওকে, ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায়। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের ব্রেক নেই। হ্যাঁ,
আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো, দেখো তাইলে লোহিত রক্তকণিকার যে স্বাভাবিক আকৃতি সেটা পরিবর্তন হয়ে ধান কাটার কাঁচি বা কাস্তের মতো হয়। তাহলে এরকম হইলে বলো সেই লোহিত রক্তকণিকা কি টিকবে? এরকম অস্বাভাবিক আকৃতি সম্পন্ন লোহিত রক্তকণিকা হইলে সেটা খুব দ্রুত কি হয়ে যাবে? খুব দ্রুত হচ্ছে ধ্বংস হয়ে যাবে। ফলে এরকম অস্বাভাবিক আকৃতি সম্পন্ন লোহিত রক্তকণিকা হচ্ছে খুব দ্রুত ধ্বংস হয়ে যায়। আর এরকম যদি লোহিত রক্তকণিকা খুব দ্রুত হচ্ছে ধ্বংস হয়ে যায়, তাহলে রোগী হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়াতে আক্রান্ত হবে। এই জন্য রোগী হচ্ছে রক্তাল্পতা বা কিসে আক্রান্ত হয়? অ্যানিমিয়াতে হচ্ছে আক্রান্ত হয়। অ্যানিমিয়া শব্দের বাংলা তোমরা সবাই জানো, অ্যানিমিয়া শব্দের বাংলা হচ্ছে রক্তাল্পতা, মানে রক্ত স্বল্পতা আর কি, ঠিক আছে? তাহলে রক্তাল্পতায় আক্রান্ত হয়, ফলে রোগীর লোহিত রক্তকণিকা বেশি বেশি ধ্বংস হয়ে যাওয়ার কারণে সারা শরীরে হচ্ছে ঠিকমতো অক্সিজেন সরবরাহ করতে পারে না। আমরা জানি যে সারা শরীরে অক্সিজেন সরবরাহ করে লোহিত রক্তকণিকা, তাহলে সেটা ধ্বংস হয়ে গেলে ঠিকমতো অক্সিজেন সরবরাহ করতে পারে না, রোগী হচ্ছে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, মানসিক রোগ, হৃদরোগ, সমস্ত ধরনের প্রবলেম হতে পারে এবং মারাত্মক রক্তাল্পতার কারণে রোগী কিন্তু অল্প বয়সেই মারা যেতে পারে। তাহলে বুঝছো? ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে ইটস ন্যানোরিক্যাপ টাইম। আরেকবার বলি, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। সিকল সেল অ্যানিমিয়া, সিকল শব্দের মানে কাস্তে বা ধান কাটার কাঁচির মতো। এই রোগ হলে লোহিত রক্তকণিকার যে সাধারণ যে আকৃতি দ্বিঅবতল এবং চাকতির মতো দেখতে, সেটা নষ্ট হয়ে সেই লোহিত রক্তকণিকা দেখতে হচ্ছে ধান কাটার কাঁচি বা কাস্তের মতো হয়। এরকম অস্বাভাবিক আকৃতি সম্পন্ন লোহিত রক্তকণিকা খুব সহজেই ধ্বংস হয়ে যায়। ফলে মানব দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যাওয়ার কারণে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা যায়। আর রক্তাল্পতা বা অ্যানিমিয়ার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ঠিকমতো অক্সিজেন সরবরাহ করতে পারে না। আর অক্সিজেন সরবরাহ করতে না পারার কারণে শারীরিক দুর্বলতা, মানসিক রোগ, হৃদরোগ থেকে শুরু করে যে কোনো রোগ হতে পারে এবং আক্রান্ত রোগী খুব দ্রুত মারা যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। এবার চলে আসো হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। চলো সিস্টিক ফাইব্রোসিসটা কি, চলো আমরা হচ্ছে একটু দেখি। ঠিক আছে, দেখো সিস্ট শব্দের মানে হচ্ছে পানি ভর্তি থলি। বায়োলজিতে এটা একটা সিস্ট হচ্ছে, এটা একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে পানি ভর্তি থলি, মানে আসলে ফোস্কা। তাহলে এটা হচ্ছে আসলে পানি ভর্তি থলি বা ফোস্কা বোঝাচ্ছে। আর ফাইব্রোসিস শব্দটা আসছে ফাইবার, ফাইবার বা তন্তুময়। টিস্যুতে হচ্ছে অনেক ধরনের তন্তু থাকে। তোমরা কি জানো আমাদের কোষ বা টিস্যুতে অনেক ধরনের তন্তু বা সুতা থাকে, যেমন হচ্ছে কোলাজেন তন্তু, এরকম টাইপের অনেক সুতা বা তন্তু থাকে। আর ওসিস শব্দের মানে প্রক্রিয়া, আর ওসিস শব্দের মানে প্রক্রিয়া। তার মানে ফাইব্রোসিস শব্দের মানে হচ্ছে তন্তু জমা হওয়ার প্রক্রিয়া, তন্তু বা সুতা জমা হওয়ার প্রক্রিয়া। বুঝছো? ওসিস শব্দের মানে প্রক্রিয়া, ফাইবার মানে তন্তু বা সুতা, তার মানে তন্তু বা সুতা জমা হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফাইব্রোসিস। মানব দেহের 3টা তন্ত্র আছে। কয়টা তন্ত্র? 3টা তন্ত্র। একটা হচ্ছে পরিপাক তন্ত্র, একটা হলো শ্বসন তন্ত্র, আর একটা হচ্ছে জননতন্ত্র। এই 3টা তন্ত্রের যে দেয়াল বা প্রাচীর আছে, এই 3টা তন্ত্র আমি তোমাকে একটু দেখাই। পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র। এই 3টা তন্ত্রের মনে করো যে দেয়ালটা আছে, ঠিক আছে, মনে করো এটা একটা দেয়াল। এই দেয়ালের মধ্যে যে কোষগুলা থাকে, সেই কোষগুলাতে অনেক বেশি পরিমাণে কোলাজেন টাইপের হচ্ছে তোমার তন্তু বা সুতা জমা হয়। তাহলে এই কোষগুলাতে অনেক বেশি পরিমাণে তন্তু বা সুতা জমা হয়, এই জন্য এই প্রক্রিয়াকে বলা হয় ফাইব্রোসিস। ফাইবার মানে তন্তু বা সুতা, ওসিস মানে প্রক্রিয়া। তাহলে ফাইব্রোসিস শব্দের মানে হচ্ছে অনেক বেশি তন্তু বা সুতা জমা হওয়ার প্রক্রিয়া। তার মানে পরিপাকতন্ত্র, জননতন্ত্র, শ্বসনতন্ত্র, এই 3 তন্ত্রের যে প্রাচীর বা যে দেয়ালটা আছে, সেই দেয়ালের যে কোষগুলো আছে, এখানে অনেকগুলো কোষ আছে না, ধরো এই যে ছোট্ট ছোট্ট যে কোষগুলো আছে, ঠিক আছে, এই কোষগুলোতে হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে কোলাজেন তন্তু বা কোলাজেন ফাইবার জমা হয়। তাহলে অনেক বেশি পরিমাণে হচ্ছে ধরো তোমার কোলাজেন ফাইবার জমা হচ্ছে, অনেক বেশি পরিমাণে হচ্ছে কোলাজেন ফাইবার জমা হওয়ার কারণে এই দেয়ালটা আস্তে আস্তে মোটা হয়ে যায়, পুরু হয়ে যায়। এই দেয়ালটা এইটুকু থাকার কথা ছিল, কিন্তু অনেক বেশি পরিমাণে ফাইবার বা তন্তু জমা হওয়ার কারণে এই দেয়ালটা মনে করো আরো মোটা হয়ে গেছে।
আরো মোটা হয়ে গেছে, বুঝছো? এই দেয়ালটা আরো মোটা হয়ে গেছে, এইটাকেই তোমার বলা হয় ফাইব্রোসিস। এটাকেই তোমার বলা হয় ফাইব্রোসিস। ওসিস মানে প্রক্রিয়া, ফাইব্রো মানে ফাইবার। তাহলে ফাইবার বা কোলাজেন ফাইবার জমা হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফাইব্রোসিস। এবং এই প্রক্রিয়ার কারণে এই দেয়ালগুলো অনেক বেশি কি হয়, পুরু হয়ে যায়। আর দেয়ালগুলো যখন অনেক বেশি পুরু হয়ে যায়, আর সিস্ট মানে হচ্ছে পানি ভর্তি থলি, এই ক্ষেত্রে পানি ভর্তি থলি বা এটাকে ফোসকা বোঝাচ্ছে। অর্থাৎ এখানে সাথেই দেয়ালগুলোতে অনেক বেশি পরিমাণে হচ্ছে সিস্ট হয়, অনেক বেশি পরিমাণে এরকম সিস্ট তৈরি হয়। এই যে পানি ভর্তি থলি, এই থলির ভিতরে তখন পানির বদলে থাকে হচ্ছে মিউকাস নামক এক প্রকারের আঠালো পদার্থ থাকে, অর্থাৎ অনেক বেশি পরিমাণে ঘন মিউকাস থাকে। সিস্ট শব্দের মানে আসলে পানি ভর্তি থলি বা ফোসকা। তবে এইখানে সিস্ট বলতে বোঝাচ্ছে এই ফোসকা বা এই থলির ভিতরে পানি থাকে না, পানির বদলে কি থাকে, মিউকাস থাকে। পানির বদলে কি থাকে, মিউকাস থাকে। অর্থাৎ এই পুরু প্রাচীরগুলা অনেক বেশি পরিমাণে হচ্ছে তোমার তখন মিউকাস নামক এক প্রকার আঠালো পদার্থ ক্ষরণ করে, মিউকাস ক্ষরণ করে। তাহলে অনেক বেশি পরিমাণে মিউকাস ক্ষরণ করার কারণে এই দেয়ালের পুরাটাই একদম আঠালো মিউকাস দ্বারা হচ্ছে আবৃত হয়ে যায়। আর এরকম একদম আঠালো মিউকাস দ্বারা আবৃত হয়ে গেলে বলো, এটা যদি শ্বসনতন্ত্র এরকম হয়, তাহলে শ্বসনতন্ত্রের যে নালীগুলো আছে, শ্বাসনালী, সেই শ্বাসনালীর প্রাচীরগুলো যদি স্বাভাবিকের থেকে অনেক বেশি পুরু হয়ে যায় এবং সেই পুরু প্রাচীরটা যদি অনেক বেশি আঠালো মিউকাস ক্ষরণ করে, তাহলে শ্বাসনালীটা পুরো ব্লক হয়ে যাবে না? একে তো শ্বাসনালীর যে প্রাচীরটা ধরো এরকম চিকন হওয়ার কথা ছিল, এখন সেই প্রাচীরটা মনে করো অনেক চিকনের বদলে অনেক বেশি মোটা হয়ে গেছে। এই যে চিকনের বদলে মনে করো ফার্স্ট অফ অল অনেক বেশি মোটা হয়ে গেছে। এমনিতেই মনে করো শ্বাসনালী হচ্ছে এখন চিকন সরু হয়ে গেছে, প্লাস এরা যদি অনেক বেশি পরিমাণে যদি এখন আঠালো মিউকাস ক্ষরণ করে, তাহলে বলো তো আলটিমেটলি শ্বাসনালীটা আসলে ব্লক হয়ে যাবে না? তাহলে শ্বাসনালী ব্লক হয়ে গেলে তার শ্বসনতন্ত্রের সমস্যা হবে, অর্থাৎ তার কাশির সমস্যা হবে, শ্বাসকষ্ট হবে, তার ঘন কফ পড়বে, নাক বন্ধ হয়ে যাবে, সাইনাসের প্রবলেম হবে। এটা হচ্ছে শ্বসনতন্ত্রের জন্য হয়। আবার পরিপাকতন্ত্রের মধ্যে আমাদের অগ্নাশয় আছে না, সেই অগ্নাশয়তেও যদি এরকম হচ্ছে সিস্টিক ফাইব্রোসিসের কারণে অগ্নাশয়ের যে প্রাচীরগুলা, সেই প্রাচীরটাও অনেক বেশি পুরু হয়ে যায় এবং এইরকম ঘন আঠালো মিউকাস ক্ষরণ হওয়ার কারণে অগ্নাশয় থেকে যে পরিপাকের জন্য যে এনজাইমগুলো বের হইতো, সেই এনজাইমগুলো ঠিকমতো বের হতে পারে না, কারণ এনজাইমগুলো যেই নালী দিয়ে বের হবে সেই নালীটাও এরকম ব্লক হয়ে গেছে। তাহলে সেই নালীটাও ব্লক হয়ে যাওয়ার কারণে পরিপাক এনজাইমগুলো ঠিকমতো বের হচ্ছে না। তাহলে বলো তো পরিপাকতন্ত্রের সমস্যা হবে, হজমে গন্ডগোল হবে, তাই না? খাবার ঠিকমতো খাইতে পারবে না, হজমে গন্ডগোল হবে, বেশ কিছু প্রবলেম হবে। আবার জননতন্ত্র, পুরুষের যে ভাঁজ ডিফারেন্স, একটা জনন নালী আছে পুরুষের, সেই জনন নালীটাও এরকম পুরু এবং ঘন মিউকাস ক্ষরণ করার কারণে ব্লক হয়ে যাবে। ফলে পুরুষের ঠিকমতো শুক্রাণু বা স্পার্ম বের হবে না। পুরুষের যদি ঠিকমতো শুক্রাণু বা স্পার্ম বের না হয়, সেই পুরুষ কি বাচ্চা পয়দা করতে পারবে? পারবে না। তাহলে পুরুষ হচ্ছে বন্ধ্যাত্ব বরণ করবে। আবার ঠিক সেইমভাবে নারীদের ক্ষেত্রেও অনেক পুরু আঠালো মিউকাস ক্ষরণ করার কারণে এবং প্রাচীরগুলো পুরু হয়ে যাওয়ার কারণে নারীদের জরায়ুতে, ঠিক আছে, বা যোনিপথে স্পার্ম ঢুকবে না, কারণ নারীদের ক্ষেত্রে যৌন মিলনের সময় যোনিপথ দিয়ে হচ্ছে স্পার্ম বা শুক্রাণু প্রবেশ করে। তাহলে সেই রাস্তাটা যদি এরকম ব্লক হয়ে থাকে, তাহলে ওই নারীর দেহে তার স্বামীর হচ্ছে স্পার্ম বা শুক্রাণু ঢুকবে না। তাহলে সেই নারী কি বাচ্চা জন্ম দিতে পারবে? পারবে না। অর্থাৎ এই জন্য নারী পুরুষের বন্ধ্যাত্বতাও হয়। এই সিস্টিক ফাইব্রোসিস হলে এই সমস্ত রোগগুলো হয়। ক্রিস্টাল ক্লিয়ার? দেখছো কত ইজি বায়োলজি? তাহলে আরেকবার বলি, ইটস ন্যানো রিক্যাপ টাইম। সিস্ট শব্দের মানে আসলে পানি ভর্তি থলি বা ফোসকা, তবে এই ক্ষেত্রে পানির বদলে সেই জায়গায় হচ্ছে ঘন আঠালো মিউকাস থাকে, আচ্ছা, থলির মতো। আর ফাইব্রোসিস শব্দের মানে হচ্ছে ফাইবার যোগ ওসিস। ফাইবার মানে তন্তু বা সুতা, ওসিস মানে প্রক্রিয়া। তাহলে এই সিস্টিক ফাইব্রোসিস তিনটা তন্ত্রে হয়, পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, জননতন্ত্র। কেমনে ব্যাপারটা হয় দেখো, তুমি চিন্তা করো। ফার্স্টে যে নালীগুলো আছে পরিপাকতন্ত্র, জননতন্ত্র বা হচ্ছে তোমার শ্বসনতন্ত্রে যে নালীগুলো আছে, সেই নালীর যে প্রাচীর বা নালীর যে দেয়ালটা, সেই দেয়ালের যে কোষগুলা, সেই কোষগুলোতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কোলাজেন ফাইবার জমা হয়।
মানে অতিরিক্ত হচ্ছে এরকম তন্তু বা সুতা মতো কোলাজেন ফাইবার জমা হয়। তাহলে প্রয়োজনের থেকে অতিরিক্ত এরকম তন্তু বা সুতা যদি আস্তে এরকম জমা হইতে থাকে, ফাইব্রোসিস হইতে থাকে, তাহলে ওই প্রাচীরটা আস্তে আস্তে পুরু হয়ে যায়, স্বাভাবিকের থেকে অনেক বেশি পুরু হয়ে যায়। আর সেখান থেকে অনেক বেশি বেশি এই যে মিউকাস নামক একটা আঠালো পদার্থ ক্ষরণ হয়, কারণ প্রাচীরটা আগের থেকে অনেক বেশি পুরু হয়ে গেছে, ফলে সে বেশি বেশি হচ্ছে মিউকাস বা আঠালো পদার্থ ক্ষরণ করে। ফলে আলটিমেটলি হচ্ছে ওই প্রাচীর পুরু হয়ে যাওয়ার কারণে এবং সেখান থেকে অনেক বেশি মিউকাস ক্ষরণ করার কারণে নালীটা ব্লক হয়ে যায়। তাহলে এবার চিন্তা করো, পরিপাকতন্ত্রের যদি এরকম নালী ব্লক হয়ে যায়, তাহলে ঠিকমতো পরিপাক এনজাইমগুলো বের হইতে পারতেছে না, নালী ব্লক হয়ে গেছে। পরিপাক এনজাইম বের হইতে না পারলে খাবারে সমস্যা হবে না, হজমে গন্ডগোল হবে না, এটা একটা প্রবলেম। আবার শ্বসনতন্ত্রের নালীগুলো যদি ব্লক হয়ে যায়, বাতাস ঠিক মতো ঢুকবে না, ফলে শ্বাসকষ্ট হবে, ঘন ঘন কাশি হবে, ঘন কফ হবে, কফের সাথে রক্ত যেতে পারে, নাক বন্ধ থাকবে সবসময় সারা বছর, সাইনাসের প্রবলেম হতে পারে, ঠিক আছে। আবার জনন নালী যদি এরকম ব্লক হয়ে যায়, তাহলে পুরুষ ঠিকমতো বাচ্চা জন্ম দিতে পারতেছে না, বা মেয়েরাও ঠিকমতো বাচ্চা গর্ভে ধারণ করতে পারতেছে না, অর্থাৎ বন্ধাত্মতারও প্রবলেম হতে পারে। এগুলো হচ্ছে সিস্টিক ফাইব্রোসিসের হচ্ছে প্রবলেম। ক্রিস্টাল ক্লিয়ার? দেখছো? ওকে, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করে দিছি। এবার আসো রেটিনোব্লাস্টোমা। তুমি অলরেডি জানো, হ্যাঁ, রেটিনা কি? রেটিনা হচ্ছে আমাদের চোখে 3 ধরনের আবরণ আছে, স্ক্লেরা, কোরয়েড আর হচ্ছে রেটিনা। এর মধ্যে চোখের সবচেয়ে ভিতরের আবরণটার নাম হচ্ছে রেটিনা। তাহলে মানব চোখের সবচেয়ে ভিতরের আবরণের নাম হচ্ছে রেটিনা। তাহলে রেটিনা হচ্ছে আসলে চোখের আবরণ। লেখো, তাহলে রেটিনো শব্দটা আসছে রেটিনা থেকে, যে রেটিনা হচ্ছে আসলে চোখের আবরণ। আর ব্লাস্টোমা, ওমা শব্দের মানে হচ্ছে মাংসপিণ্ড। ওমা ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত। আচ্ছা, ওমা শব্দের মানে হচ্ছে মাংসপিণ্ড বা টিউমারকে বোঝাচ্ছে। মাংসপিণ্ড মানে কি? টিউমার। তাহলে ওমা আসলে তোমার মাংসপিণ্ড বা হচ্ছে তোমার কাকে বোঝাচ্ছে? টিউমারকে হচ্ছে তোমার বোঝাচ্ছে, ঠিক আছে। আর ব্লাস্ট শব্দের মানে হচ্ছে তোমার অপরিণত, তার মানে অপরিণত বয়সে বা অপরিণত হচ্ছে তোমার টিউমার তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে রেটিনা হচ্ছে তোমার চোখের আবরণ, ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোনো কিছু, ওমা শব্দের মানে হচ্ছে মাংসপিণ্ড বা টিউমার। অর্থাৎ রেটিনোব্লাস্টোমা বলতে বোঝাচ্ছে চোখের রেটিনার আবরণে টিউমার তৈরি হওয়ার প্রক্রিয়াকেই তোমার বলা হয় রেটিনোব্লাস্টোমা। অর্থাৎ ভিকটিমের চোখে এই যে ম্যালিগন্যান্ট টিউমার হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগী হচ্ছে শৈশবে মারা যায়। তাহলে বুঝছো, রেটিনা হচ্ছে চোখের আবরণ, তাহলে চোখের রেটিনার আবরণে একটা টিউমার তৈরি হয়, এটাকেই বলা হয় রেটিনোব্লাস্টোমা। ওমা মানে মাংসপিণ্ড বা টিউমার। তাহলে দেখছো, আর অধিকাংশ ক্ষেত্রেই এই টিউমারটা হচ্ছে ক্ষতিকর, এই জন্য এই টিউমারটাকে তোমার বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট শব্দের বাংলা হচ্ছে ক্ষতিকর, ঠিক আছে। ম্যালিগন্যান্ট শব্দের বাংলা হচ্ছে ক্ষতিকর। ক্ষতিকর টিউমার হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই সে রোগী হচ্ছে শৈশবেই মারা যায়, এটাকেই বলা হয় রেটিনোব্লাস্টোমা। পারা যাবে? এবার আসো ব্র্যাকিফ্যালাঞ্জি। দেখো, ফ্যালাঞ্জেস মানে হচ্ছে আঙ্গুল, ফ্যালাঞ্জেস শব্দের মানে হচ্ছে আঙ্গুল, আমাদের হাতে পায়ের আঙ্গুল, ঠিক আছে। আর ব্র্যাকি শব্দের মানে হচ্ছে ছোট হয়ে যাওয়া, ব্র্যাকি শব্দের মানে হচ্ছে ছোট হয়ে যাওয়া। অর্থাৎ ব্র্যাকিফ্যালাঞ্জি হচ্ছে এমন একটা রোগ, এই রোগ হইলে আমাদের হাতে পায়ের আঙ্গুল হচ্ছে ছোট হয়ে যায়, ঠিক আছে। তাহলে ফ্যালাঞ্জেস শব্দের মানে আঙ্গুল, ব্র্যাকি মানে ছোট হয়ে যাওয়া। অর্থাৎ এই রোগের কারণে বাচ্চাদের হচ্ছে দেখো এই যে হাতের আঙ্গুলগুলো বেশ ছোট বা খাটো হয়ে যায়। অর্থাৎ নর্মাল আঙ্গুলগুলো যেরকম হয়, এই রোগ হলে আঙ্গুলগুলো মনে করে যে এইরকম হয়ে যায়, এইটুকু হয়ে যায়। দেখো আমার হাতের আঙ্গুলগুলো দেখো এরকম না, আর ব্র্যাকিফ্যালাঞ্জি যেই মানুষের হয় তার হাতের আঙ্গুলগুলো এইটুকু হয়ে যায়। তাহলে ব্র্যাকি মানে ছোট হয়ে যাওয়া বা খাটো হয়ে যাওয়া, ফ্যালাঞ্জেস মানে আঙ্গুল। তাহলে এই রোগ হলে হাতের আঙ্গুলগুলা স্বাভাবিকের থেকে অনেক বেশি হচ্ছে খাটো হয়, আঙ্গুলের মাঝখানের হাড়টা উপরের বা নিচের হাড়ের সাথে কানেক্টেড হয়। আঙ্গুলে হচ্ছে 3টা জয়েন্টের পরিবর্তে বা 3টা গাঁটের পরিবর্তে 2টা গাঁট থাকে। দেখো আমাদের প্রত্যেকের আঙ্গুলে কিন্তু আসলে 3টা জয়েন্ট আছে। দেখো আঙ্গুলটাকে ভাঁজ করো, বুঝতে পারবা। দেখো একটা জয়েন্ট হচ্ছে হাতের সাথে, এই যে একটা জয়েন্ট এইখানে, আর একটা জয়েন্ট হচ্ছে এখানে। তাহলে কয়টা জয়েন্ট হইলো? 3টা জয়েন্ট। দেখো আঙ্গুলটারে এমনি ভাঁজ করো, ভাঁজ করলে বুঝবা। দেখো এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, আর আরেকটা জয়েন্ট হচ্ছে হাতের সাথে, 3টা জয়েন্ট। কিন্তু ব্র্যাকিফ্যালাঞ্জি হইলে এই 3টা জয়েন্টের বদলে জয়েন্ট হয়ে যায় 2টা, ওই যে খাটো হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। ওকে,
এবার আসো কনজেনিটাল ইকথিওসিস। কনজেনিটাল শব্দের মানে হচ্ছে জন্মগত, মানে জন্ম থেকেই আছে এই রোগটা, এটার এই জন্য বলা হয় জন্মগত। ইকথায়ো, ইকথিস শব্দের মানে হচ্ছে মাছ, ইকথিস শব্দের মানে মাছ। আর বলো তো ওসিস, ওসিস শব্দের মানে কি? প্রক্রিয়া। তাহলে ইকথিস শব্দের মানে মাছ, ওসিস শব্দের মানে প্রক্রিয়া, কনজেনিটাল মানে হচ্ছে জন্মগত। অর্থাৎ এই রোগ হইলে জন্মের সময়ই বাচ্চার দেহের যে ত্বকটা সেটা মাছের আইসের মতো পুরু হয়ে যায়, এটাকেই বলা হয় কনজেনিটাল ইকথায়োসিস। কনজেনিটাল মানে জন্মগত, মানে জন্মের সাথে সাথেই, ইকথিস মানে হচ্ছে মাছ, অর্থাৎ জন্মের সাথে সাথেই বাচ্চার দেহের যে আবরণটা মানে ত্বকটা, সেই ত্বক বা চামড়াটা হচ্ছে মাছের আইসের মতো পুরু এবং শক্ত হয়ে যায়। তাহলে জন্মের পরে দেখো যে শিশুর ত্বক শুষ্ক, পুরু এবং ফেটে গিয়ে মাছের আইসের মতো হয়ে যায়। ইকথায়োস মানে মাছ। ওই যে তোমরা পড়ছো কনড্রিকথিস, ইকথিস মানে মাছ, ঠিক আছে? কনড্রিকথিস, ইকথিস মানে মাছ, আর ওসিস মানে প্রক্রিয়া, অর্থাৎ বাচ্চার গায়ের ত্বকটা মাছের আইসের মতো পুরু এবং শক্ত হয়ে যায়, এটাকে বলে ইকথায়োসিস। এবং এটা জন্মের সময় হয় দেখে এটাকে কনজেনিটাল ইকথায়োসিস বা জন্মগত ইকথায়োসিস বলা হয়, ঠিক আছে? এবং আক্রান্ত রোগী জন্মের প্রায় পরপরই হচ্ছে মারা যায়। ক্লিয়ার? তাহলে এরই সাথে হচ্ছে আমাদের মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম শেষ। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ক্লাসের নোট হচ্ছে তোমরা জমা দিবা, ঠিক আছে? ক্লাস নোট জমা দিবা। ক্লাস নোট যারা জমা দিবা সেই ক্লাস নোট জমা দেওয়ার মধ্য থেকে আমরা কিন্তু বেশ কয়েকজনকে হচ্ছে পুরস্কার দিব। তো তোমরা এই যে এই হ্যাশট্যাগটা ইউজ করবা, এইচএসসি ন্যানোবায়োলজি কোর্স, এই হ্যাশট্যাগটা হচ্ছে ইউজ করবা। ইউজ করে লিখবা যে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট কিনা, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়েছে কিনা, বায়োলজি রাজা হয়ে যাচ্ছ কিনা, এটা দিয়ে একটা হচ্ছে পোস্ট দিবা, ঠিক আছে? এই ক্লাস নোট আমাদের হচ্ছে ডিএমসি স্টেশন হচ্ছে তোমরা ফেসবুক গ্রুপে হচ্ছে আপলোড করতে পারো, রোড টু ডিএমসি, ড্রিম টু বি আর ডক্টর গ্রুপে আপলোড করতে পারো, আরটিডিএস স্টুডেন্টস গ্রুপে হচ্ছে তোমরা এই 3টা ফেসবুক গ্রুপে এই হ্যাশট্যাগ দিয়ে এই 3টা পয়েন্টের আলোকে হচ্ছে তোমরা ক্লাসের নোট জমা দিও, ঠিক আছে? যে ক্লাসটা করে তুমি ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট কিনা, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হচ্ছে কিনা এবং বায়োলজি রাজা হয়ে যাচ্ছ কিনা, ঠিক আছে? আমার ক্লাস করলে ক্লাসের পর আর এরকম পড়া লাগে না বই, ঠিক আছে? আর কমেন্টে তুমি যে পোস্টটা দিবা সেই কমেন্টে হচ্ছে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিও ইউটিউব থেকে, ঠিক আছে? বুঝতে পারছো? আর আমাদের ন্যানো বায়োলজি কোর্স এই প্লেলিস্টটা হচ্ছে করো, দেখবে যে ইনশাল্লাহ একদম তুমি বস হয়ে যাবা, ঠিক আছে? আর ন্যানো মেডিকেল কোর্সটা করতে পারো, এটা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রিতে মেডিকেল অ্যাডমিশন পড়ানো হয়েছে, যেটা আর কোনো প্লেলিস্টে পড়ানো হয় নাই। সম্পূর্ণ ফ্রিতে একদম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশের প্লেলিস্ট ন্যানো মেডিকেল কোর্স করতে পারো, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ। আমরা পরের ক্লাসে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলো হচ্ছে পড়ে ফেলবো এবং দেন আমরা হচ্ছে বিবর্তন পড়লে আমাদের শেষ এই চ্যাপ্টারটা। আল্লাহ হাফেজ। তাহলে আমার জন্য দোয়া করো, আর অবশ্যই নোট জমা দিও। যারা নোট জমা দিবা তাদের মধ্য থেকে প্রত্যেক ক্লাসের নোট জমাদানকারীর মধ্য থেকে 3 জনকে হচ্ছে আমরা আকর্ষণীয় গিফট হ্যাম্পার দিব। যেই গিফট হ্যাম্পারে হচ্ছে একটা নোট বই থাকবে, একটা চাবির রিং থাকবে আর একটা সুন্দর হচ্ছে তোমার ব্যাগ থাকবে গিফট হিসেবে, ঠিক আছে? তাহলে জমা দিও এই হ্যাশট্যাগটা দিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।